আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্ন রকমের একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে। সময় ছিল 2014 সাল। আল আমিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আর একটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আল আমিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আল আমিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে, এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আল আমিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয়, এবং আল আমিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আল আমিনকে দিয়ে দেয়। আল আমিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আল আমিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালাবাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আল আমিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আল আমিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আল আমিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আল আমিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আল আমিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আল আমিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আল আমিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আল আমিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমার শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আল আমিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আল আমিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আল আমিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আল আমিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আল আমিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে
বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচণ্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খোলে। কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমনভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তো বা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি একটি বাজারের দিকে গিয়েছে, বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বলল যে একটা পথে যেতে, ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছি, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। তা আলামিন মনে করে হয়তো বা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তো বা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশেই কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তো বা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। তা আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে। কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়, যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলের চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আর একটা বিষয় আলামিন খেয়াল করে যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই,
গতি অনেক কম এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে ওঠা তারা থামাবে। কিন্তু আলামিন নাছোড়বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেক দিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পর সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। চাঁদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেনি। তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো উনি এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচণ্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কী হলো এই চিন্তা করে আবার পেছনে আসে। পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। তার ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে। সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না। এভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয়, এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে, এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না যে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম, এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সে মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষাটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির, আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে। গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এটাই তো সেই মুরগি যেই মুরগিটা তার খালা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? তখন আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয়, এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায়, এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যে রাত্রে স্বপ্নে দেখেছে, তার পরের দিনই মামির মৃত্যুর খবর
তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এভাবে সে মামি, কাকা, মাওই, নানা এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশীর অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না, বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। 2014 সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটলো এবং এখনো মৃত্যুকেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না। তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটি উপন্যাসে এরকম একটি গল্প শুনেছিলাম যে কোনো একটি মেয়ে, সে যার মৃত্যু হবে স্বপ্নে দেখে দেখে সেই লোকটার পিছনে একটি জন্তুর মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং এর কয়েকদিনের মাথায় সেই মানুষটির মৃত্যু ঘটে। এটি উপন্যাসের একটি গল্প ছিল, একটি উপন্যাস ছিল, কিন্তু বাস্তবেই যে এমন কোনো মানুষের দেখা পাবো এটা আমি আসলে ভাবি নাই। খুব তাড়াতাড়ি আলামিনকে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শফিউল আমান, বাংলাদেশের কোন একটি চরাঞ্চল থেকে। শফিউল লিখেছেন তার তো অভ্যাস নিজের, সেটা টেক্সটেও লিখেছেন যে তার ঘোড়া এরকম, তিনি প্রায় তাদের নৌকা আছে, পারিবারিক নৌকা, সেটা নিয়ে তিনি বেরিয়ে যান। তিনি খালে যান, খাল দিয়ে সামনে চলেন এবং অন্ধকারে বেশ লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি বেশ লাগে দেখতে। এমনকি বৃষ্টির রাতেও আলাদা একটা ফিল পাওয়া যায়, বড় বড় ঢেউ ওঠে কিন্তু ফিলটা অন্যরকম। তো এরকম আরো কিছু মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস আছে, তারা এরকম করেন। তো শফিউল এরকম বন্ধুদের সাথে আড্ডায় মাঝে মাঝে তারা বন্ধুরা বেরোয়, 2-4 জন মিলে যান, ঘুরে আসেন, এরকম খাল বেয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত যান। তো একবার তার বন্ধুদের সাথে এরকম আড্ডা বসে, এই নৌকায় বসেই তাদের চাঁদনি রাত ছিল এবং তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ঘটনা বলেন। তো শফিউল তার এক বন্ধু পারভেজের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন এবং পারভেজ তাদের এক দুঃসম্পর্কের চাচার সাথে ঘটনা শেয়ার করেছেন সেদিনকার আড্ডায়। তো সেই চাচার নাম ছিল সবুজ এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিজীবী। তিনি কৃষিকাজ করতেন এবং থাকতেন সেই চরাঞ্চলে। তার যে এলাকা, তার যে বসতভিটা, মানে তিনি তো থাকতেন তার বাবার বসতভিটায়, সেটার আশেপাশে বিস্তীর্ণ জায়গা, শুধু খোলামেলা এবং অনেক ফসলের বিশাল মাঠ। তো দেখা যেত যে তাদের নিজের জমি জমাই অনেক দূর এবং তারপরে আরো মানুষের জমি জমা আছে। মোটামুটি ওখানে একটা বসতভিটার থেকে আরেকটা বসতভিটার দূরত্ব অনেক বেশি। এক উঠোন থেকে বের হলে আরেকটা উঠোন অনেক দূরে দেখা যায়, মানে বিশাল বিস্তীর্ণ প্রান্তর। এবং এর মাঝে অনেক জমি আছে যেগুলো চাষাবাদও হয়নি। তো এই চাষাবাদগুলো ছিল এরকম, তারা নিজের জমিতে চাষ করত এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে অন্যের জমিতেও যদি প্রয়োজন হতো, যার লোক বেশি আছে তিনি তাদেরকে দিতেন। তাদের মধ্যে মানে এগুলো কন্ট্রাক্ট হতো টাকা পয়সার জন্য। তো সবুজ এই কন্ট্রাক্টে যেতেন মাঝে মাঝে, মানে তার বাবা যখন কন্ট্রাক্ট পেতেন এবং তারা যেতেন, তাদের জমিতেও হেল্প করতে আসতো, তারাও যেতেন। তো এরকম এক সময় তাদের ওখানে বিশাল এক চরের ওইখানে তাদের হলো, তাদের জমি জমার কিছু বেরোলো আর কি। ওই যে তারা মেপে টেপে নেয় যে এখানে তাদের চর উঠছে, চরের এখানে তাদের জায়গা আছে ইত্যাদি ইত্যাদি। তো নতুন চর, নতুন জায়গা বের হয়েছে, এগুলো হিসাব টিসাব করলেন সবুজের আব্বা সবুজকে নিয়ে এবং মোটামুটি সেখানে আরো অনেক মানুষের সাথে মিলেমিশে তারা একটা মানে ব্যবস্থা করলেন যে এই জায়গাটা এরকম হবে, এখানে এটা করবো, এখানে ওইটা করবো। এবং একটা অংশ গেল পশু পালনের জন্য। তো যাই হোক, তাদের সবার সাথে কম্বাইন্ডলি আলোচনা হলো যে এই জায়গায় অমুকের ছেলেরা আসবে, তারা মিলে কাজ করবে আরো লোকজন নিয়ে। আর এই পশুপালনের ব্যাপারটাও যে যার যার কয়টা এখানে পশু থাকবে পালনের জন্য, তাদের সবাই হিসাব করে রাখা হবে। যাই হোক, টোটালি এটা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক হলো। এই নতুন চরের ওইখানে যাদের জমি হয়েছে তারা মিলেমিশে কাজটা করবেন, ফাঁকা জায়গা। এবং সেখানে ওরকম একটা গোয়াল ঘরের মতো তৈরি করা হলো তো পশু রাখার জন্য। আর একটা ছোট্ট ঘর তৈরি করা হলো যেখানে যারা কাজ করবেন তাদের মধ্যে 2 জন মানুষ পাহারা থাকবেন, কারণ পশুগুলো থাকবে, ফসলের চাষ হবে।
তো একবার দায়িত্ব পড়লো হচ্ছে সবুজের সেখানে যাওয়ার, মানে তাদের পরিবার থেকে সবুজের দায়িত্ব পড়লো এবং তিনি তার বাবার কথায় ওখানে গেলেন। সবুজ অনেক সাহসী ছিলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন না, খোলা প্রান্তর। এবং তিনি ওখানে এই চরটা নতুন উঠছে, কিন্তু এই চরটা নিয়ে অনেক কথা শুনছেন তিনি তার বন্ধুদের কাছে বা আরো কিছু বয়স্ক মানুষের কাছে, যে ওই চরটা নাকি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ওই চরের ওই পাশে একটা জঙ্গল আছে, বেশ একটা খালের মতো, ওই খালের ওই পারে একটা চিকন খাল, খালটা পার হয়ে গেলে ওইটা আবার অনেক আগের থেকে জেগে আছে, কিন্তু ওইখানে ওই যে জঙ্গল বন বা ওইখানে যেই হয়েছে ওই জায়গাতে মানুষ যায় না। কেন যায় না? মানুষ ভয় পায়। কারণ কি, ওখানে নাকি একটা বাসা ছিল, সেই জায়গায় একজন মানুষ বসবাস করতেন, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, বেশ অর্থবিত্ত ছিল তার এখানে। তো একবার নাকি তার বাড়িতে ডাকাত পড়ে, ডাকাত পড়ার পর তাদের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেয় সবাই। শেষ করে দেওয়ার পর থেকে ওই বাড়ি অনেকদিন পড়েছিল, মানুষজন, গ্রামের মানুষজন অনেকে গেছে সেখানে, যেহেতু অনেকের সাথে উনি পরিচিত ছিলেন, বেশ প্রভাবশালী মানুষ ছিলেন। তো গিয়ে ওই বাড়িতে অনেকে দেখছেন, আবার অনেকে নিয়ে গেছেন জিনিসপত্র। এটা যেটা হয় আর কি, যে একটা জায়গা দেখতে গিয়ে অনেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন। একটা সময় জায়গাটা পরিত্যক্ত হয় এবং ওই যে প্রতিপত্তিশালী মানুষটা ছিলেন তার পরিবারের মানুষরাও ওই জায়গার আর ডিস্ট্রিবিউশন করেন নাই, তারা শহরে থাকতেন, তারা ডিস্ট্রিবিউশন করেন নাই। মোট কথা ওইটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে এবং ওই জায়গাটার আশেপাশে বেশ গাছগাছালি জন্মায় গেছে, আগাছা জন্মায় গেছে অন্যরকম। তো ওইটা কিন্তু ওই নতুন যে চর জাগছে তার খুব কাছেই একটা ছোট খালের মতো আছে, খালের ওই পাশে। তো ওইটা নিয়ে অনেক কথা। এবং এই যে এই চরটা যখন জাগতেছিল, এখানে যখন ধীরে ধীরে মানে চর জেগে উঠতেছে, তখনই নাকি মানুষ অনেকে বলতো যে এই চরের মধ্যে মহিলা কাঁদতে দেখছে, বসে বসে কাঁদতেছে চরের মধ্যে খোলা, মানে যখন মানে চর তো আর এইভাবে জাগে না হঠাৎ করে পুরোটা, যে অংশটা শুকনো ওখানে নাকি মানুষ দেখছে রাতের বেলা, দূরে যারা মাছ ধরতো তারা দেখছে যে এখানে মাঝখানে বসে এক মহিলা কাঁদতেছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। তো ওরা মানে প্রচন্ড ভয় পাইছে দেখে, যে এখানে এরকম একটা মেয়ে মানুষের গভীর রাতে আসবে কিভাবে। তো যাই হোক, এইসব ঘটনা কিন্তু সবুজ শুনছেন এবং সবুজ শুনে চিন্তা করছেন যেটা কোনো ব্যাপার না, আমি যাই, আমার সাহস আছে। তো তিনি গেলেন তাদের পরিবারের পক্ষ থেকে। তো যেদিন তার প্রথম কাজ পড়ছে, তিনি ওই দুপুরের পরে বিকালের দিকে চলে গেছেন ওইখানে। তো তাদের বাসার নৌকা যেটা, সেটা নিয়েই তিনি গেছেন বাইতে বাইতে, যে ওখানে ঠেকছেন, ঠেকে তার নৌকা বাঁধলেন। বেঁধে দেখতেছেন যে এখানে আরো নৌকা আছে, আরো 2টা নৌকা বাঁধা আছে। একটা সম্ভবত মালপত্র টানার জন্য, এটা একটু বড়, আর আরেকটা ছোট হচ্ছে এখানে যে আরেকজন আছে অন্য পরিবারে এখানে। তো তিনি হেঁটে গেলেন, যে দেখতেছেন যে ওখানে ওই 2জন বসে বসে কথা বলতেছে, ওই যে ঘর তৈরি করছে থাকার জন্য। বেশ সুন্দর বাতাস, বিকেলের চরের বাতাস আসতেছে, বেশ সুন্দর, গা জোড়ায় গেল। আর দূরে চাষাবাদ হয়েছে, যে ফসলের মাঠ থেকে মানে একদম ফসলের ক্ষেতটা একদম ঢেউয়ের মতো দুলতেছে, এরকম সুন্দর, একেবারে সোনারাঙা রোদ পড়ছে এখানে, অসাধারণ লাগতেছে। তো সবুজের কাছে খুব ভালো লাগলো, যে বাহ সুন্দর, তো কয়েকদিন থাকলাম, কাজ করলাম, ভালোই তো। তো তিনি তাদের সাথে হাত নাড়লেন, তারাও দেখছে, বোঝে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এসে গল্প গুজব হইলো, বললো যে কি করছেন কাজ, এসে বলে যে এই ওইখান থেকে এই নিয়ে গেছে, তো ওইখানে আসেন দেখায় আপনারে। নিয়ে গেল তাকে নিয়ে যে সেখানকার গোয়ালের সেই গরু টুরু যা ছিল এগুলো দেখালো, বললো কাউন্ট দিল, সেও কাউন্টের মধ্যে থাকলো, বললো যে এই তো ঠিক আছে, তো আমাদের হিসাব ঠিক আছে। বলে হ্যাঁ, এই তো, আর কি করার? বলে আর তো কিছু করার নাই রে ভাই, কালকে সকালে রাত্রে আমরা ভাত রান্না করে খাবো, ভর্তা করে, মানে তারা খাবারের মেনু চিন্তা করলো, রাত্রে খাবো, রাত্রে ঘুমায় যাবো, কালকে সকালে কাজ। বলে ওই দিকে ওই যে মানে যেখানে যেই জমিটাতে কাজ করতে হবে পরের দিন, সেটা ওই পাশে জমি প্রিপেয়ার করতে হবে, ওইটার ওখানে বীজ বপন হবে আর কি এই সময়। তো যাই হোক, গল্প গুজব করতে করতে তাদের সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা কেটে গেল, রাত হয়েছে, রান্না বাড়ার আয়োজন চলতেছে। তো ভাত রান্না হচ্ছে। তো ওই যে 2জন ছিল আর সে 3জন, তো একজন করতেছেন রান্না বাড়া, ওখানে তো আর ইলেকট্রিসিটি নাই, ওই কুপির আলোতে, কুপি জ্বালায় কাজ করতেছে। তো সবুজ আরেকজনের সাথে বের হয়ে আসছেন, তার নাম হচ্ছে আরমান। তো আরমান আর তিনি বাইরে আসছেন, যে সবুজের একটু ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান করবেন, গল্প করবেন। তো বলতেছে যে আমরা ভিতরে থেকে কি করবো, তো রান্না করতেছে, আসেন। তো বের হয়ে আসছে, এসে গল্প করতেছে, খুব সুন্দর, আকাশে চাঁদ উঠছে, একদম জ্যোৎস্নায় চারিদিকে ছেয়ে গেছে, ফসলের মাঠের উপর জ্যোৎস্নার আলো পড়ে অন্যরকম লাগতেছে। আর এই পাশে খাল, খালের পানিতে চিকচিক করতেছে, এই পাশে নদীর পানি এসে ছলাৎ বাড়ি মারতেছে, অন্যরকম একটা পরিবেশ আর কি। তো গল্প করতে করতে তো ওই আরমান শুরু করলো, ভাই এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে। মানে বলে কালকে রাত্রে কিন্তু আমরা কেমন শব্দ পাইছি। বলে কিভাবে? মনে হলো মানে মেয়ে মানুষ কাঁদতেছে।
তো সবুজ তখন বলছে, আরে ধুর বাদ দেন এগুলো বলে আমরা ভয় দেখানোর চেষ্টা করেন না, আমি অনেক শুনছি এই কান্নার শব্দ, আমিও মানুষের কাছ থেকে শুনছি যে এখানে এরকম কান্নার শব্দ আসে, কে বলে কান্দে। না ভাই সত্যি শুনছি, আমার মধ্যে সত্যি শুনছি। মানে আপনি বিশ্বাস করেন, কিরিয়া কেটে বলতেছি শুনছি, আমি শব্দ শুনছি এখানে। তো সবুজ ওই আরমানের বলার ভঙ্গিতে একটু হয়ে গেল, বলো যে কোথায়? রাত্রেবেলা মানে সেই আরমান এবং তার সব সঙ্গী দুইজন, ওই সময় দুইজনই ছিল, তো তারা দুইজনই ঘুমানোর প্রিপারেশন নিছে। তো তাদের যে এখানে ঘর করা সেটার মধ্যে আসলে পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট নাই, তারা ওই মাটির উপরে খড় ফেলে তার উপরে যে শীতল পাটির মতো বিছানো আর কি, সেটার মধ্যে নিজেদের মতো বিছনা করে নিছে। তো ওই রুমে চাইলে 4 জন থাকতে পারে। তো তখন তারা দুইজনই ছিল, এই সবুজ আসাতে আজকে 3 জন হলো। তো দুইজন দুই পাশে তাদের বিছানা করছে, বেশ আরামদায়ক, হ্যাঁ মানে খুব সুন্দর, মানে নিচে খড় দেওয়াতে বেশ আরামদায়ক হয়ে গেছে। তো শুয়ে দুইজন গল্প করতেছে, বিভিন্ন গল্প। তাদের একটা হ্যারিকেন ছিল, হ্যারিকেনটাকে একদম ডিম করে দিয়েছে, ঘুমানোর আগে নিভাই দিবে, এখন গল্প করতেছে দুইজন। তো হঠাৎ করে আরমানের সাথে যে সঙ্গী সে বলতেছে যে ভাই কেউ একটা শব্দ পাচ্ছেন? আরমান বলে কি শব্দ? ওই দেখেন দূর থেকে একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে কোথায়, এটা কি মানে কুকুর কান্দে নাকি? তো বলছে না, কুকুরের কান্নার মতো তো লাগতেছে না, কান পেতে বলতেছে আর কি আরমান। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা কান্নার শব্দ, মানে মানুষ যেভাবে কাঁদে, ফুপায় ফুপায় কেঁদে কেঁদে উঠে এরকম। অনেকক্ষণ দুইজনই চুপচাপ শুনতেছে, বলে চুপ থাক চুপ থাক। তো তখন আরমান বলল যে এখানে অনেক খারাপ কথা আছে রে। তখন তার সঙ্গী আবার আরমানের থেকে সাহসী, তিনি বলছেন যে চলেন যাই দেখে আসি বাইরে কি অবস্থা। তার মান তার সঙ্গীকে বলে যে না, বাইরে যাওয়া লাগবে না, চুপচাপ শুয়ে থাক, এখানে শুনছি যে এখানে এরকম খারাপ জিনিস আছে, এরকম খোলা চর, শুধু 2 জন মানুষ আমরা, আমাদের এসব দেখা দেখির দরকার নেই। তো তার সঙ্গে বলে যে ভাই একটু দেখিয়ে দিতে। বলে না, কোনো দেখা দেখি লাগবে না, তুই হারিকেনটা কমায় দিয়ে নিভাই দিয়ে শুয়ে পড়। তাই বলে মানে তিনি বলে হারিকেন নিভা তাড়াতাড়ি। তো তার সঙ্গী হারিকেন নিভায় এবং আরমানরা শুয়ে পড়ে দুজনই, এবং শুয়ে সারা রাত মানে অনেকক্ষণ আরমানের নাকি ঘুম আসে নাই, সে নাকি শুনছে যেরকম কান্নার শব্দ, এবং খুবই আশ্চর্য যে এই কান্নার শব্দটা নাকি অনেকটা 3Dর মতো, মানে একবার মনে হচ্ছে দূরে, একবার মনে হচ্ছে তাদের কাছে, এবং মানে যখন নাকি ঘুমায় যায় তার আগে দিয়ে মানে মনে হচ্ছিল যে তাদের যে ঘরটা, সেই ঘরের একদম পাশ থেকেই নাকি শব্দ আসতেছে। তো এই শব্দ মানে বেশ অন্যরকম ছিল এবং বেশ ভয়ের। যেগুলো শোনার পরে সবুজ বলে যে ভাই এই চর নিয়ে আমি আগেও শুনছি, আমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এইসব, বলে যে এখানে এরকম আসে, শুনে কান্নার শব্দ, বা কে বলে দেখছে ওইখান দিয়ে যাওয়ার সময়। যাই হোক, এটা হয়তো আপনি ওইভাবে শুনছেন, এইভাবে আপনার কানে আসছে, এছাড়া আর কিছু না। তো ওই লোক আরে না রে ভাই, আপনি দেখছেন ওই যে খাল দেখেন ওইখানে, খালের ওই পারে যে চর, জানেন তো ওইখানে ঘটনা কি? বলে কি মানে কি? বলো এখানে অমকের বাড়ি ছিল আর কি, একজনের নাম বলে যে ওই যে বললাম প্রতিপত্তি আলা লোক, বলে যে তার ঘর ছিল এখানে, ওই ঘর এখনো পড়ে দিচ্ছে, ওই ঘরের ঘটনা তো জানেন। তো সবুজ বলে যে হ্যাঁ শুনছি। এই বলে যে ওইটা ওখানে কিন্তু অনেক উল্টা পাল্টা জিনিস আছে। সবুজ বলে এটাও শুনছি যে ওখানে গেলে সমস্যা আছে। তো বলে ওখানে কোনো মানুষ এখন সাহস করে যেতে পারে না, গেলে কেউ ফিরে আসে না। আরমান বলতেছে সবুজরে। সবুজ বলে এইটা কি বললেন ভাই, গেলে ফিরে আসে না মানে কই যায়? আপনি কয়জন এরকম ফিরে আসেন আমাকে হিসাব দেন। আরমান বলছে। আরমান বলে না রে ভাই, এরকম শুনছি এরকম গেলে ফিরে আসে না, আপনি আমাকে হিসাব দেন যে কে কে গেছে আর ফিরে আসে নাই। বলে সবুজ হো হো করে হাসতে থাকে। তো আরমান এই সবুজের এই হাসিতে একটু অফেন্ডেড ফিল করে, মনে করে যে তাকে নিয়ে মনে হয় মক করতেছে সবুজ, মানে তাকে নিয়ে মানে মজা করলো। আরমান বলে যে ভাই শুনেন, আপনার এত সাহস থাকলে আপনি ওখানে যান, আজকে রাত্রেই যান। আপনি যদি ওখানে যে ঘুরে আসতে পারেন, মনে করবো আপনি বীর পুরুষ, আপনি বীর পুরুষ, আপনারা আমি এটা টাইটেল দিয়ে দেবো যে আপনি বীর পুরুষ, আপনি এখানে গেছেন, ঘুরে আসছেন। তো সবুজ বলতেছে এইটা কোনো ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না রে ভাই, চলেন ভাত খেয়েই তারপর যাবো। তো দেখা গেলো আর মানে একটু মুখটা শুকায় গেছে, সে বলে ভাত খেয়ে যাবেন? হ্যাঁ ভাত খেয়ে যাবো। থাক দরকার নেই, বাদ দেন, আপনার বীর পুরুষ টাইটেল দরকার নেই। সবুজ বলছে আরে ভাই এত কথা বলেন কে, বলছেন তো যে দেখাবো আপনার, কি অসুবিধা? এমনিও তো আমাদের ওই পাশে যে ক্ষেতটা দেখতে হবে, কাজ করবো না ওখানে, ওখানে তো যাই না এই কোনায়, চলেন আগে ভাত খেয়ে নিই। তো তাই বলে তারা ভিতরে আসে, ভিতরে এসে দেখে যে রান্না মোটামুটি হয়েছে, তারা ভর্তা ভাত খাবে রাতে। তো খাওয়া দাওয়া করলো এবং আরমান চুপ। আরমান যে এই কথা বলে ফেলছে সবুজকে এবং সবুজের চ্যালেঞ্জ নিয়ে ফেলছে, এইটাও আরমানের কাছে একটু অন্যরকম লাগতেছে, এটা কি ভুল করলো নাকি। তো খাওয়া দাওয়া শেষ, আরমান মনে মনে ভাবতেছিল যে যাক মানে ভুলে যাক, সবুজ যেন ব্যাপারটা মনে না রাখে, এই জিনিসটা মানে তার মনে না রাখলে ভালো, কারণ সে জানে যে সবুজ এর ক্যারেক্টার, সে একটু জানে তাদের ওই গ্রাম অঞ্চলে যে সবুজ একটু রাগচটা আর কি, সে যখন নাকি কোনো কিছু শুনে সে ওই কাজটা করে এরকম আর কি।
তো তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখা গেল যে সবুজ এই হাতটা ধুইতে ধুইতে এমনি অন্যান্য গল্প করতেছে তাদের সাথে এইটা ওইটা নিয়ে। তো আরমান মনে মনে ভাবতেছে সবুজ মনে হয় ভুলে গেছে ব্যাপারটা, বা ওইটা নিয়ে তার মাথায় নেই। তো যাই হোক, তারা ওই টুকিটাকে কথা বলতে বলতে আবার ঘরের বাইরে আসলো, দেখলো যে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর লাগতেছে, বাতাসটা একটু বেশি, দমকা দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে। তো সেই ছোট ভাই সহ বেরিয়েছে। তো সবুজ তখন বলতেছে আরমানকে যে, কই আরমান, চলেন ওইদিকে যাই। তো আরমানের একটু অস্বস্তি লাগছে, বলছে কি ভাই আসলেই যাবেন আপনি? বলে আসলে কি আমি আপনাকে নকল কথা বলছি? আপনি বলছেন না, তো এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য এখন যাওয়া, আমি যদি না যাই এটা আমার জন্য আসলে একটা পরাজয় হবে। আরমান বলে, আরে না না, ওইটা এমনি বলছে, আপনারা দূর, আপনার কি যাওয়ার দরকার, ব্যাপার না ওইটা। বলে কি না না না, আরে ভাই রাত হয়ে গেছে, এখানে কি বলেন আপনি? ওই পাশে তো এই এই যে আমাদের এই সাইডটা তো অ্যাকচুয়ালি পুরাটাই মানে নৌকা দিয়ে আসতে যাইতে হয়, ওই পাশে কিন্তু ইসের সাথে আছে, ওখানে শিয়াল টিয়াল আসতে পারে। কারে ধুর ও চলেন তো কিচ্ছু না, কারে ওইখানে পড়ে রয়েছে এই গাছপালার মধ্যে বাড়ি, কতদিন হিসাব আছে। তো সবুজ বলতেছে কোনো ব্যাপার না ভাই, আমি যাব, কোনো চিন্তা করেন না। ওই আমি দেখছি যে আপনাদের ওই কর্নারের মধ্যে মশাল বানায় রাখছেন, তো ওই মশাল একটা নিয়ে যাব, আমি জাস্ট নৌকায় করে যাব, যে ওখানে যে ওই পাশে খালটা আমি এমনি পার হবো না, নৌকা দিয়েই পার হবো, ওই পাশে যে জাস্ট মশাল জ্বালায় উঠবো, উঠে ওই জায়গায় যাবো, ঘুরবো, এবং আমার কাছে ভালো লাগবে, আমি খুব পছন্দ করি এরকম যাইতে। তার মান বলে, তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে যাই। ছোট ভাইটা বলতেছে না আমিও যাই। বলে না না না, আপনাদের সাথে নিয়ে গেলে তার আমার চ্যালেঞ্জ হইলো না, আমি একা যাবো, এটা হলো কথা। আমি আপনাদের একটা প্রমাণ করে দিব যে ওখানে গেলে কিচ্ছু হয় না, এইগুলো আজে বাজে কথা, যে কেউ ফিরে আসে না, এইসব কথা আলাদা আজে বাজে। আপনারা থাকবেন, আপনাদের শুধু একটাই কি, আপনারা চাইলে ওই ক্ষেতের পাশে থাকতে পারেন যেখান থেকে আমি যাচ্ছি, আর যদি চান ঘরে চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমি নৌকা ঘুরায় এদিক দিয়ে নিয়ে আসবো। তো আরমান বললো যে না ভাই এটা ঠিক না, আমি ওখানে বসে থাকবো, আচ্ছা চলেন। তো তারা গেল, দেখা গেল যে ওখানে যে মশাল ছিল, 4-5টা মশাল ছিল তাদের, তো এখান থেকে তারা নিয়ে গেল আর কি, 3টা মশাল নিল, 3জনে নিয়ে ওখান থেকে রওনা দিল। তো হেঁটে নৌকার কাছে আসলো, এসে নৌকার পাটাতনের মধ্যে মশালগুলো রেখে নৌকায় উঠে বসলো, এবং সবুজের নৌকায় নিল সবুজ, এবং আস্তে আস্তে বাওয়া শুরু করলো। তো এই পাশে বসে তাদের ছোট ভাই যে ছিল তিনিও হাত লাগাইলেন, এবং এই নৌকা বাইতে বাইতে চরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। ঘোড়ায় যখন আসতেছেন দেখছেন চরের মধ্যে যে ফসলের মাঠ, সেগুলোর উপর দিয়ে বাতাস আসতেছে, একদম এসে সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে, মানে কচি ফসলের ঘ্রাণ অন্যরকম সুন্দর। আর চাঁদের আলো পড়ে ঝিকমিক করতেছে, এই পাশের পানি, আর ওই পাশে গাছপালাগুলো বাতাসে একদম হেলে দুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারা ঘুরতে ঘুরতে একদম এই পাশে চলে আসলো, যেই পাশে যেই ক্ষেতটাতে তারা কাজ করবে ওইখানে। এটা কিন্তু বেশ মোটামুটি ভালো ডিস্টেন্স, চর অনেক বড়, এই মাথা টু মাথা অনেক অনেক বড়। তো এই নৌকা দিয়ে আসতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তাদের। তো বুঝলো যে হেঁটে আসলে অনেক সময় লাগতো। তো যাই হোক, ওখানে এসে রাখলো নৌকাটাকে, ঠিক নেমে তারপর যেই ক্ষেতে তারা কাজ করবে ওই ক্ষেতটাকে দেখলো। এখান থেকে তাদের যে সেটেলমেন্ট, মানে তাদের যে ঘর বা ওখানে গোয়াল, ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, মানে এখান থেকে যে বেশ দূরত্ব এটা বোঝা যাচ্ছে এখান থেকে দেখেই ঘরগুলোর সাইজ, মানে একটা ঘর এতটুকু লাগতেছে আর গোয়াল ঘর আরো ছোট। তো সবুজ বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি রওনা দেই ওই পারে, এক কাজ করেন আপনারা এখানে থাকেন, বসে থাকেন, আমি চলে আসবো, ওখানে যে বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট যাবো, একটু ঘুরে চলে আসবো। আর যদি আপনার কাছে মনে হয় যে ভয় লাগতেছে, বলে একটু হাসলো সবুজ, একটু মানে মুচকি হাসিতে বলে, যদি ভয় লাগতেছে তাহলে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যান, কারণ আমি তো ভাই নৌকা নিয়ে ফিরতে হবে আমার, এই খাল সাঁতরায় তো আর পার হবো না। তো তখন আরমান দেখা গেল যে তার মুখটা আরো কালো হয়ে গেছে, কারণ তার মনে হলো যে তার কাছে এখন তার আত্মসম্মানে লাগছে। সে বলছে কেন ভয় লাগবে কেন, আমরা এখানে আছি, আপনি যান ওখানে, আর আপনারা তো ঘোরাও লাগবে না, আপনি জাস্ট ওই পারে যান, যে ওই পাশে উঠে জাস্ট হাত দিয়ে বলবেন এই যে আসছি, যে আপনি আবার চলে আসবেন, তাইলেই হলো আপনার, মানে আপনি ওখানে গেছেন, এটাই প্রমাণ। তো বলছে প্রমাণের তো কিছু না, আপনি তো দেখতেছেন চোখে, অসুবিধা নেই, আমি যখন ওই পারে যেতে পারবো আমি ভিতরে যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো। বলে সবুজ আজ থেকে নৌকা উঠে বসে এবং তাদেরকে মশাল দিয়ে দেয় তাদেরগুলা। তিনি একটা মশালই নেন, সবুজ একটা মশাল নেন, নিয়ে তিনি আস্তে করে খুলে ফেলেন, মানে ওখানকার যে নোংর করছেন খুলে নৌকা নিয়ে রওনা দেন খালটা পার হওয়ার জন্য। খাল বেশি চড়া না, ছোট্ট খাল, এটা তিনি পার হয়ে যান। ওই পাশ থেকে দেখতেছেন তিনি এই সবুজ এই চাঁদের আলোতেই যে দুইজন দাঁড়ায় আছে, ওইখানে আরমান আর তাদের ওই ছোট ভাই আরেকজন, দুজন দাঁড়ায় আছে, অন্ধকারের মধ্যে তাদের চেহারা দেখা যাচ্ছে না, আলো পড়ে মানে অবয়ব দেখা যাচ্ছে, বেশ ভৌতিক লাগতেছে। তো সবুজ এটা দেখেই মনে মনে চিন্তা করতেছেন যে আরে পাবলিক, এরা মানুষ দেখলেই ভয় পায়, মনে করে যে কি ওই কোন একটা মানুষ হয়তো চরে দাঁড়াইছে, বা কেউ মনের দুঃখে হয়তো কাঁদছে এখানে বসে রেখে, ওই তারে নিয়ে বানায় ফেলছে একটা ঘটনা। মানে সবুজ এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করতো না, বা এগুলো বিশ্বাস করতো না আসলে, সেটাই হচ্ছে মূল কথা।
সে মনে মনে ধারণা করে নিচ্ছে যে ওই পাশে গেছি, হয়তো আছে কোনো মানুষের বাড়ি। এই নিয়ে কথা প্রচলিত হয়ে গেছে যে একসময় ডাকাতি করছে সেই লোকের ওইখানে, এখন মানুষ ভয়ে যায় না। আবার মানুষজন ওখানে তো লুটতরাজও করছে, যেহেতু যারা গেছে ওখানে ডাকাত চলে যাওয়ার পরে বা ওখানে যে মানুষ যে রাতের বেলা যে তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেকে, তো এগুলো যেহেতু করছে তাদের মধ্যে একটা মানে ভয় এমনি জন্ম নিছে। মানুষেরটা লুটে পুটে খাইলে তার এরকমই মনে হয়, সে আর এত সাহসী মানুষ থাকতে পারে না, তার মনের মধ্যে ভয় কাজ করেই। এগুলো চিন্তা করছে আর কি সবুজ। যাই হোক, এরকম চিন্তা করতে করতেই তার নৌকা চলে আসলো এইবারে। এইবারে এসে সে মানে খুঁজতেছে নৌকাটা বাঁধাবে কোথায়। এখানে এমন ভাবে মানে নলখাগড়ার মতো জন্ম নিচ্ছে যে মানে বাঁধানো কঠিন। তো খুঁজে সে একটা জায়গা তারপরে পেলো, ওখানে সে নৌকার মাথাটা ঢুকাই দিল, গুলিটা ঢুকায় খ্যাচ করে, এবং যে সেখানে সে ডালপালা খুঁজলো কোথায় বাঁধলে ভালো হবে নৌকা, এবং সাথে তো অ্যাঙ্করের মতো নিয়ে আসছে। নৌকাটাকে ভালো মতো সে বাঁধলো, টেনে উঠাইলো অনেকটা, যাতে পানিতে আবার ভেসে না যায়। হ্যাঁ, ওখানে এরকম তো আবার আছে নৌকা ভেসে চলে যেতে পারে। তো রেখে তখনও দেখতেছে যে ওই পাশে খালের ওই পাশে ওদেরকে দেখে ভৌতিক লাগতেছে বেশ। ওরা কিন্তু তখনও আছে, ছোট ভাইটা বসে আছে আর আরমান দাঁড়ায় আছে তখনও। কেমন যেন লাগছে, চারটা হচ্ছে তাদের বিপরীতে, জাস্ট অবয়বটা মনে হইতেছে। তো সবুজ এখান থেকে একবার হাত নাড়লো, তো ওখান থেকে দেখা যাচ্ছে চিৎকার করে বলতেছে আরমান, চলে আসেন, যাওয়ার দরকার নাই। সে বলছে আরে থাকেন, আসতেছি, বেশিক্ষণ না বলে সে মশালটা নেয়, নিয়ে ওই যখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে রাস্তাটা দেখছে অন্ধকার। তো একটু মনের মধ্যে ভয় লাগছে সবুজের কাছে যে হতে পারে যে এখানে সাপ খোপ থাকতে পারে। হ্যাঁ, মানে এরকম ঝোপঝাড়ের মতো জায়গা, নলখাগড়ার মতো। তো সে ওখানে দাঁড়ায়, তার কাছে ম্যাচ ছিল, ওইটা দিয়ে সে মশালটা জ্বালাইলো। মশালে আলো লাগার পরপরই মশালটা আস্তে করে জ্বলে উঠলো, চারিপাশে ছড়াই গেল আলোটা, মানে দাউ দাউ করে জ্বলতেছে উপরে মশাল। এবং তখন সবুজ মশাল উঁচু করে দেখাচ্ছে ওই পাশে। এই মশালের আলো এতটা হচ্ছে যে চারিপাশে তার একটা মানে রাউন্ড একটা লালচে আলোর মতো তৈরি হয়ে গেছে। তো ওইটা দেখায় সবুজ মানে হাঁটা দিল ওই সামনের দিকে। এখন আর তার ওইসব চিন্তা হচ্ছে না এখানে সাপ খোপ কি আছে। হেঁটে দেখতেছে নলখাগড়ার মধ্যে দিয়ে এরকম করে উঠে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। সে ঢুকে মশালটার আলোটা ওই পাশ থেকে আরমানও দেখতেছে যে ওখানে আলো নিয়ে ঢুকতেছে। ঢোকার পরে সে দেখলো যে হ্যাঁ, এখন একটা জায়গায় উঠছে, এই জায়গাটা মনে হয় যে পাতা টাতা শুকনা পড়ে আছে, ডালপালা এগুলো সব করা। তো ওগুলোর মধ্যে দিয়ে কোনো মতো সে হেঁটে বেরোলো ঝোপঝাড়ের ভিতর দিয়ে। মনে মনে ভাবতেছিল যে একটা মাসেটি টাইপের কিছু থাকলে কেটে কেটে যেতে পারতো সামনে। যাক, বেশ কষ্ট হয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে ঠেকায় ঢুকছে। ঢুকে এইবার যেখানে আসলো সেই জায়গাটা মোটামুটি একটা পায়ে চলা পথের মতো। তো এইটা দেখে সবুজের কাছে বেশ অন্যরকম লাগলো। বেশ তার কাছে মনের মধ্যে একটা কেমন জানি ঝাঁ করতেছে। মনে হচ্ছে যে এখানে পায়ে চলা পথ, মানে মানুষ চলাচল করতে এক সময়, এখন করে না, মানে ভয় আসে না। এবং দেখতেছে দুই পাশ থেকে এই ঝোপঝাড় ছেয়ে গেছে, পায়ে চলা পথটা এখানে আছে। এবং সে বুঝলো যে সেই যেখানে নৌকা থামাইছে তার কাছাকাছি আগে এখানে নৌকা রাখতো মানুষ আসলে। তো সে মশালটা সামনে বাড়ায় ধরছে, মশালের আলো কিন্তু কাঁপতেছে। মশালের আলো তো এরকম জলে এরকম দাউ দাউ করে, তো এটা কাঁপতেছে। সেই কাঁপা আলোতে সে দেখতেছে সামনের অংশটা বেশ অন্যরকম। আর যখন উপরের দিকে তাকাচ্ছে তখন দেখতেছে ওই যে বড় বড় গাছের বেশ কিছু বড় বড় গাছ, সেগুলোর পাতার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়তেছে মাটিতে। অন্যরকম এই মশালের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে অনেকটা লালচে সবুজাব আলো আর তার সাথে নীলচে আলো মিলে গেছে এরকম। তো যাই হোক, সে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো সামনে। হাঁটতে সামনে যাচ্ছে, একটু ভয়ও লাগতেছে। ঝিঝি পোকার স্ট্রং শব্দ রাতের এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ একদম করে ফেলতেছে। একবার মনে হলো যে আমার আর কি দরকার যাওয়ার, আমি তো পিছন ফিরে চলে গেলেই পারি। গিয়ে বলি যে ঘুরে আসছি, অসুবিধা কি? তখন বললো আরে আমি কি ভীতু নাকি, আমি এখানে ভয় পাই যে আমি এখানে যাবো না। চিন্তা করতে করতে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে সে দূর থেকে দেখলো যে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ একটা মানে বাড়ির যে একটা অবকাঠামো সেটা দেখা যাচ্ছে। তো সবুজ চিন্তা করতেছিল এখানে কি একটা বাড়ি ছিল নাকি, এটা কি একজনই থাকতো, কেমনে থাকতো এখানে? তো সে তখন শুনছে যে এখানে মানে এই লোকের বেশ প্রতিপত্তি, সে নাকি ইচ্ছা করে এখানে বাড়ি করছিল, মানে একটু আড়াল থাকতে একটা মানে বিশাল প্রতিপত্তিশালী ভাব নিয়ে। তাহলে ভাবতে সে আরো এগিয়ে গেল এবং ঝোপঝাড় কিন্তু আছে, গাছপালা আছে কিছু। হাঁটতে একটা জায়গায় এসে পুরো বাড়িটা তার দৃষ্টিগোচর হইলো। এখন আলো পড়ছে এবং বেশ ভয়ঙ্কর লাগতেছে বাড়িটা। খুব সুন্দর ডিজাইন করে করছিল লোকটা বাড়িটা, অনেকটা জমিদার বাড়ি টাইপের, তার সাথে মানে অন্য একটু আধুনিক ডিজাইনও মিক্স করা এবং সুন্দর করে করছে। বড় বড় পিলারের মতো দিয়ে খুব সুন্দর করে করছে, কিন্তু এখন সেগুলোর কোনো জৌলুস নাই। কিন্তু বাড়িটার অবয়ব বলতে সেটা জৌলুস ছিল, কিন্তু এখন নাই। চাঁদের আলো পড়ছে, রং টং তো একদম শেষ ওখানে, মানে একদম ধূসর গ্রে কালার টাইপের হয়ে গেছে ওই জায়গায়।
অনেক লতা পেঁচায় ধরছে পিলারটারে এবং অনেক পরগাছা জন্ম হয়েছে দেখতেছে। আর একটা পাশে বাড়ির সামনের সাইড দিয়ে দেখতেছে বেশ খানিকটা পানি জমে আছে একটা ইসের মধ্যে। তো বুঝলো না এই পানি আসছে কোত্থেকে। সে এক জায়গায় দেখলো যে হ্যাঁ, পানিটা একটা ন্যারো খালের মতো বের হয়ে গেছে দিক থেকে। তো তিনি বুঝলেন যে এই জায়গাটায় মনে হয় কোনোভাবে পানি ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, ঢুকে এটা একটা খালের মতো তৈরি হয়েছে, সামহাও হয়েছে। তো দেখেই বুঝতেছে এটার গভীরতা খুব একটা বেশি না, এবং সে পানির উপর দিয়ে মনে হচ্ছে একটা কুয়াশার লেয়ারের মতো ভাসতেছে। এই গাছপালার ইসের থেকে হচ্ছে কিনা শ্বাসমূল থেকে কে জানে। তো যাই হোক, সে বাড়িটাকে দেখে খুব কৌতূহল হলো আর কি, সবুজের খুব কৌতূহল হলো। তিনি চিন্তা করলেন যে বাড়িতে যাইতেই হবে, দেখতে হবে আমার ভিতরে কি অবস্থা। এই চিন্তা করে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে একদম সেই মানে যে পানি জমে আছে ওটা কাছে চলে আসলেন। এখন সামনে বাড়তে গেলে তাকে এই পানি দিয়ে যেতে হবে, নাহলে ঘুরে আরো দূরে যে পিছনে ট্রাই করতে হবে। চিন্তা করলো না, পানিতে নামি, পানিতে পা রাখি, দেখি কতটুকু গভীরতা হয়। চিন্তা করতে করতে সে মশালটাকে বাড়ায় ধরে পানিতে পা দিলেন। আর পানিতে পা দিয়ে দেখলো যে প্রথমেই পা দিয়েছেন, অনেকটা পা ডেবে গেছে কাদা টাদায়। বুঝে গেল যে এই জায়গায় মানে বেশ খানিকটা নামতে হবে। নামতে নামতে এক পর্যায়ে সে নেমে আসলো, তার হাঁটুর উপরে চলে গেল পানি মাঝামাঝি যখন আসছে, এবং এখন সে দেখতেছে তার বুক লেয়ার সমান কুয়াশার মতো, এবং কেন জানি মনে হইতেছে কিছু একটা চলে আসবে, এই কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা ভেসে আসবে। হাতে কিন্তু মশাল ধরা, তার মশালের আলোটা ওই কুয়াশার মধ্যে মধ্যে রিফ্লেক্ট করতেছে, এবং সে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবুজ চিন্তা করতেছে যে যাক, কিছু আসবে, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছু নাই এখানে। আর সে যত তার জানা মতো এখানকার পানিও নিরাপদ, এখানে কুমির টুমির নাই, এগুলো কিছু নাই। সাপ নিয়ে একটু ভয় আছে। যাই হোক, এগুলো চিন্তা করতে সে এগিয়ে যাচ্ছে, এবং বেশ স্ট্রং শব্দ পাচ্ছে, এবং ব্যাঙের শব্দ পাইতেছে, মানে ব্যাঙও ডাকতেছে এরকম। হাঁটতে হাঁটতে সে এক সময় পানির অংশটা পার হয়ে ওই পাশে উঠলো, উঠে ওই পারে উঠলো। উঠে দেখতেছে যে ঘরটা মনে হচ্ছে মুখ ভদ্দান করে তাকায় আছে তার দিকে, দরজা জানালা মানে তো ওখানে নাই, কত জায়গা পাল্লা নাই, একদম খোলা হা করে আছে। তো তখন তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটার ভেতরে মানে শেষ যখন অ্যাবান্ডন্ড হয় তার আগে এই জায়গায় বেশ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে, এগুলো মনে মনে ভাবতেছে সে। ভেবে আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, ভাবতেছে আবার সামনে যাচ্ছে। চাঁদের আলো কিন্তু ওই বিল্ডিং এর ছায়া ফেলছে অনেক দূর, মানে বিল্ডিংটার বেশ খানিকটা সামনে পর্যন্ত ছায়া ঢাকা, ভেতরে দেখা যাচ্ছে না। তো সবুজের বুকটা একটু কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে কি জানি মানে কি দেখবে এরকম মনে হচ্ছে। তারপর ভাবতেছে আরে ধুর, এগুলো মনের ভয়, এই যে পুরো এনভায়রনমেন্টটাই আমাকে কাবু করে ফেলছে। চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল, এবং তার এই যে মশালের আলোতে ওই যে ছায়াটা দূর হয়ে যাচ্ছে। তো সে যখন নাকি হেঁটে হেঁটে ঢুকছে একদম সামনের ফ্রন্টে, ঢুকে দেখতেছে ওঠার রাস্তা, সিঁড়ি দিয়ে ওটার ব্যালকনির মধ্যে ওঠা যায়। তো ব্যালকনির মধ্যে উঠে সে মশালটাকে ডান হাতে ধরা সিঁড়ির কাছে চলে গেল। সিঁড়িতে উঠতেছে সে, সিঁড়িতে উঠতেছে, হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো, মনে হলো কি যেন নড়তেছে। পরে খেয়াল করলো যে না, তার নিজের ছায়াটাই মানে অদ্ভুত লাগতেছে। ডান হাতে মশাল ধরা দেখে তার নিজের ছায়াটা পড়ছে দেয়ালে, অদ্ভুত লাগতেছে কেমন জানি, বেশ ভয়ের। তো সে তখন মানে নিজে মানে একটু মনে হলো যে তার বুকে থু দেয় এরকম লাগলো, কারণ তাদের ওখানে অভ্যাস এটা যে ভয় পেলে বুকে থুতু দেয় মানুষ। তো তারপরও সে হেঁটে হেঁটে সিঁড়িতে উঠতেছে, এবং তার ভয় লাগতেছে। সে চিন্তা করলো যে আসলেই ভাই ভয়ের মানুষ যেখানে আসে, বলে যে আসলে মানুষ হারায় যায়, কি হারায় টারা যায় কিনা জানি না, বাট প্রচন্ড ভয় পাওয়ার কথা। আমার মতো মানুষ এরকম ভয় পেয়েছে। এই চিন্তা করতে করতে সবুজ উঠে আসে দোতলায়। উঠে এসে দেখতে সোজা মানে একদম সামনেই, তার সামনে একটা গোল জায়গা দাঁড়ানোর, বারান্দার মতো অনেকটা এরকম সার্কেল করা, গোল হাফ সার্কেল একটা জায়গা। ওই জায়গায় মনে হয় বসে মানুষ চা টা খাওয়ার জন্য রাখছে, সুন্দর মানে ব্যালকনির মতো। তো সে ওখানে চলে গেল, ব্যালকনিতে যে দাঁড়ায় দেখতেছে বাসার সামনের অংশটা দেখা যাচ্ছে। দোতলাটাই প্রায় 13-14 ফিট উঁচু হবে, মানে মোটামুটি বেশ উঁচু। এবং এখানে দাঁড়ায় সে দেখতে পাচ্ছে সামনের বিস্তৃত জায়গাটা, ওই যে এইখানে ছোট্ট খালের মতো সে পার হয়ে আসলো হেঁটে, ওই জায়গায় যে কুয়াশা জমে আছে এটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে। বেশ ভয়ঙ্কর, মানে বেশ ভয় লাগার মতো অবস্থা। তো সে চিন্তা করলো যে এখন আর কি, এখন আর দরকার নেই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। ডাইনে বামে দেখা যাচ্ছে করিডোর গেছে। তো সে হেঁটে ডান দিকে চিন্তা করলো একটু করিডোর দিয়ে যাই, ওদিকে কি অবস্থা কি। হেঁটে সে একদম ডান দিকে রুমটা চলে গেল। এই পাশে রুমের কোনো দরজা নাই, সবগুলাই কিন্তু এরকম খোলা দরজা, এবং তার যে আলো পড়তেছে ওইখানে, আলোটা কাঁপা কাঁপা ভয়ে পড়তেছে, বেশ গা শিশির করে উঠতেছে তার। একদম ডান দিকে রুমে যখন সে গেল, কর্নারের রুমটায়,
তো ওখানে যেয়ে সে দেখতেছে আলো মারলো ভিতরে, মশালের আলো মেরে দেখতেছে একটা খোলা মানে একটা খালি ঘর, সেটার মধ্যে তেমন কিছু নয়। পুরানো একটা বিছানা ছিল, বিছানাটা মনে হয় মানে ভেঙে চলে গেছে, একটা কাঁথে পড়ে গেছে এই পাশে। আর তেমন কোনো ফার্নিচার নাই। ফ্লোরের মধ্যে কিছু এই জিনিসপত্র রাখা, এগুলো কাঠ টাটের মনে হয়, সেগুলো দেখলো। এবং ময়লা, অনেক ধুলা টুলা জমে আছে ভিতরে, এবং এই পাশে জানলা দিয়ে আলো এসে পড়ছে ফ্লোরের মধ্যে, কেমন অন্যরকম লাগতেছে। তো সে যখন ঘুরতে যাবে এই সময় সেটা চিৎকার শুনলো, বেশ তীক্ষ্ণ চিৎকার এবং নারী কণ্ঠের চিৎকার, জোরে চিৎকার করে উঠছে, মনে হয় যে কেউ মানে ভয় বা কাউকে আঘাত করলে যেভাবে চিৎকার করে সেরকম। তো সবুজের অনেক ভয় লাগছে। সে চিন্তা করলো যে কে চিৎকার করলো, এই বাড়ির মধ্যে কে চিৎকার করলো। তার মাথায় তখনই অশরীরী ব্যাপারটা আসছে। তো সে চিন্তা করলো না, এখানে থাকা ঠিক হবে না, এখানে মানে কি হইতেছে। আবার এক মুহূর্তে তার মনে হলো এখানে কি খালি জায়গা পেয়ে কোনো অপকর্ম করে কে। এগুলো চিন্তা করতে করতে সে আবার হাঁটা ধরলো সামনে করিডোর দিয়ে। চিন্তা করলো সে ওই মাথায় যাবে, যে দেখবে কিছু হয় নাকি, মানে কিছু আসে নাকি বা কিছু হচ্ছে নাকি এখানে। এই চিন্তা করে সে হেঁটে হেঁটে করিডোর দিয়ে একদম লেফটের শেষ মাথায় বন্ধ গেছে। ওইখানে যে শেষ রুমটা, সেটা সে দেখতেছে দরজা লাগানো এবং ভেতরে মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তর্ক, একটা নারী আর পুরুষের ঝগড়া। মানে নারীটা গম গম কণ্ঠে কি বলতেছে, মহিলাটাও বলতেছে, এবং খালি রুমে একো হলে যেরকম হয় সেরকম। তো সবুজের মনে হলো যে এখানে কোন একটা অপকর্ম হইতেছে। সে যা ভাবছে তাই, মানে এখানে হয়তো খালি বাসা পেয়ে মানুষজন এটার অন্যরকম ইউটিলাইজ করে, বা আছে না গ্রামের কিছু মানে খারাপ মানুষজন তো আছে, তারা এটাকে এইভাবে ব্যবহার করে নাকি। তো সে তখন ওখান থেকে জোরে বলতেছে, এই এই এখানে কে ভিতরে, বলে সে দরজার মধ্যে জোরে লাথি মারলো একটা। দরজাটা কিন্তু লাগানো ছিল, সে দরজা লাথি মারলো, দেখে তার লাথিতে দরজা খুলে নাই, ঢ্লাস করে শব্দ হইলো। ভেতরে তখনও শব্দ আসতেছে এই তর্ক বিতর্কের। তো সবুজ আরো জোরে লাথি দিয়ে সে ঘাড় দিয়ে জোরে বাড়ি মারলো, এর পরে তার কাঁধ দিয়ে বাড়ি মারলে দরজা ঠ্রাস করে ভেঙে দরজা খুলে গেল পুরো দুই পাশে টাকাস করে। তো সবুজ সাথে সাথে তার ওই সাথে হাতের যে মশালটা সামনে বাড়ায় ধরলো। আর সবুজ একটা ছুরি রাখতো, সেই ছুরিটাও সে হাত দিয়ে ফিল করলো তার কোমরে আছে কিনা, কারণ এই চরে কাজ করতে আসবে এটা বেশ ভয়ের। তাদের ওইখানে কিন্তু তাদের ওই ঘরের মধ্যে রামদাও আছে, এগুলো তারা রাখে মানে নিরাপত্তার জন্য এখানে। তো সে ছুরিটার মধ্যে হাত দিয়ে ফেল করলো, তার সেই মশালটা সামনে বাড়ায় ধরলো। তার বুকটা ধক করে উঠলো, কারণ রুমের ভেতরে কেউ নাই, পুরা রুমটা খালি, মানে খা খা করতেছে, রুমের মধ্যে কোনো ফার্নিচারও নাই। স্পষ্ট শুনছে এখানে কোনো জোরে জোরে তর্ক বিতর্ক বা জোরাজোরির শব্দ আর কি। তো সবুজ ভয় পেয়ে গেছে, চিন্তা করলো আমি এটা কিসের শব্দ শুনলাম। এরপরে সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে যে তার পেছনে, তার থেকে বেশ খানিকটা দূরে কয়েকজন নারী কথা বলতেছে এবং ভীত সন্ত্রস্ত। তো সবুজ মানে বেশ ভয় পেয়েছে। সে হঠাৎ করে পিছন ফিরে দেখলো তার পেছনে কেউ নাই। সে করিডোর ধরে তাকাইলো, সামনে মশাল ধরে দেখলো কেউ নাই। তো সবুজ আস্তে আস্তে সামনে বাড়লো, চিন্তা করলো এই কণ্ঠগুলো কোথা থেকে শুনছি, চিন্তা করলো এখানে থাকা যাবে না। সে বুঝতে পারছে জায়গাটা বেশ ভয়ের, মানে অন্যরকম। তো সে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে, এবং সে কারণ শব্দগুলো ওখান থেকে আসতেছিল সিঁড়ির কাছ থেকে। তো সে যখন নাকি সিঁড়ির কাছে চলে আসছে, মানে একদম মানে ডানে নেমে যাবে আর কি নিচের দিকে, তো একদম নিচে নেমে আসছে, তখন তার কাছে মনে হলো উপর থেকে শব্দ হলো, মানে ফিস ফিস করে, নারীরা যদি নিজেরা কানাকানি করে সেরকম শব্দ, ফিস ফিস করে। তো সবুজ বুঝলো যে না, এখানে কোনো নারী নাই, কোনো মতো থাকতেই পারে না এখানে, এই আসলে এই জায়গাটা মানে মানে ভৌতিক, হন্টেড। এটা সে চিন্তা করে সে জাস্ট মানে উপরের দিকে একবার তাকাইছে। তার কাছে মনে হলো যে সে কয়েকটা মাথা দেখলো, মানে মানুষ যেরকম উকি মারে উপর থেকে সেরকম, এবং সেই মুখগুলো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং একটা দমকা বাতাস নামলো, সবুজের হাতের মশালটাই নিভায় ফেললো, মানে মশালের আলোটাই ধপ করে নিভে গেল। এবং সবুজের কাছে মনে হলো যে বাতাসটা লাগছে, বাতাসটা বেশ ঠান্ডা শীতল বরফের মতো একটা বাতাস। সবুজ আসলে সাহস হারায় ফেলেছে, যে দৌড় দিছে ওখান থেকে, সিঁড়ি যে থপ 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 করে নেমে এসে দৌড়ায় বের হয়ে গেছে। চিন্তা করছে খালটা পার হবো কেমন, এখন তো আলো নাই সাথে, মানে চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকু যথেষ্ট তার জন্য। তারপর ওই কুয়াশা কিচ্ছু, মানে একটা কুয়াশার লেয়ারের মতো পানির উপর দিয়ে। তো সে অত কিছু চিন্তা না করে ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে। সে মানে ওই পানির মধ্যে নেমে গেছে তাড়াতাড়ি ওই অবস্থায়, মশালটা হাতে ধরা, কোনো মতো ঝসঝস করে চিন্তা করছে সামনে ঝোপের কাছে যে জ্বালাবো, এরকম চিন্তা করতেছে। পানির মধ্যে কোনো মতে পা দিয়ে কাদা ডুবে যাচ্ছে, কাদাতে পা ডুবে যাচ্ছে, এরকম করতে করতে সে ওই পারে উঠে আসলো, ভিজে গেছে প্রায় কোমর পর্যন্ত তার। সে দৌড়ানো শুরু করলো, খালি জায়গা দুই বন্ধ। তো এসে যেখানে নাকি ঝোপঝাড় গাছপালাগুলো আবার শুরু হয়েছে, চিন্তা করলো এখন মশালটা জ্বালায় নেওয়া দরকার।
সে থেমে তার এই লুঙ্গির এখানে কোচর ছিল, কোচর থেকে সে ম্যাচটা কোনো মতে হাত কাঁপতেছে বের করে সে মশালটাকে দুই পায়ের ফাঁকে ধরে মশালটাকে জ্বালানোর চেষ্টা করলো। একটা কাঠি দিয়ে সে জ্বালানোর চেষ্টা করছে, ধরে নাই। দ্বিতীয়বার মারছে, মশালটা জ্বলে উঠছে। মশাল যখন জ্বলে উঠলো, সে একটা সেকেন্ডের জন্য শুধু দেখলো যে তার সামনের ডালের মধ্যে একটা মহিলা বসা, পা দুইটা ঝুলায় বসেছিল, ফর্সা ফর্সা, মানে একটা মহিলা মানে মেয়ে আর কি, বসা ফর্সা। তার মানে শাড়িটা সুন্দর করে পেঁচানো এবং মনে হয়েছে যে লাইট কালারের খুব দামি শাড়ি, এবং তার দিকে তাকায় ছিল। সে মশালটা জ্বলছে যে তার মশালের আলোটা তার চোখে রিফ্লেক্ট করছে। গাছের ওই ডালের অতটুকু উচ্চতায় সে কিভাবে উঠছে সবুজ জানে না, এবং সবুজের গায়ের উপর লাফায় পড়লো সে ওই ডালের উপর থেকে। সবুজ অবাক হয়ে খেয়াল করলো, মনে করলো তার শরীরের উপর ধুপ করে কেউ লাফ দিয়ে পড়ছে, সবুজের পড়ে গেল মাটিতে হাঁটু গেলে, তার হাত থেকে মশাল ছুটে সামনে পড়ছে। সে মশালের আলোতে সে ফিল করতেছে তার কাঁধের উপরে কেউ চেপে আছে। সে অনেক চেষ্টা করলো ছড়াইতে, সে চিথে শুয়ে পড়লো, দেখলো না কেউ সরতেছে না, তার শরীরটা বেশ ভারী। সে বলতে আমাকে ছাড়েন ছাড়েন, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। সবুজ উঠে বসলো, উঠে সে বোঝার চেষ্টা করছে, তার পিঠে হাত দিতেছে মানে ছাড়ানোর জন্য। পিঠে কিছুই সে ফিল পাচ্ছে না, নিজের নর্মাল কাঁধ পিঠ এরকম যতটুক ধরতে পারছে হাত দিয়ে, কিন্তু সে মনে হচ্ছে তার ফিলটা মনে হচ্ছে যে তার কাঁধ জড়ায় ধরে কেউ একটা এক্সট্রা ওজন রয়ে গেছে। তো সবুজ কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে অনেক ওজন ফিল করছে, একটা এক্সট্রা মানুষ নিয়ে চলার মতো। সে কোনো মতে মানে হামাগুড়ির মতো দিয়ে উঠে যায়, তার মশালটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো, এবং তার ফিল হইতেছে ওই মানুষ নিয়ে সে দৌড়াচ্ছে। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, মশালটা সামনে ধরা। একটু পরপর সে তার কানের মধ্যে হাসির শব্দ পায়, নারী কণ্ঠের হাসি, মানে কেমন জানি ফিসফিস করে হাসে। এবং সবুজ মাথা নাড়ায়, কাউকে দেখতে পায় না, মানে খুবই অবাক কাণ্ড। সে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে একদম তার ইসের পারে, যেখানে নলখাগড়ার এখানে, ওইখানে এসে সে মশাল এরকম উঁচা করে দেখতেছে ওইখানে খালের ওই পারে দেখা যায় কিনা। দেখতেছে যে হ্যাঁ, ওই পারে দুইজনই দাঁড়ায় আছে, মানে তাদের ছায়া বোঝা, মানে বোঝা যাচ্ছে আর কি, অবয়বটা, যে তাদের আলো ওই পাশ থেকে আরেকটু ডানে কাত হয়ে গেছে এবং সেটার তাদের অবয়ব পাওয়া যাচ্ছে, এবং তাদের মনে লম্বা ছায়াও পড়ছে সামনে। দেখলো তারা দুইজন। তো সবুজ এখান থেকে চিৎকার করে বললো, আসেন। ওই পাশটা বললো, তা কি হয়েছে আপনার, তাড়াতাড়ি আসেন, চিৎকার করতেছে। তো সে কোনো মতো নৌকায় উঠলো, এবং নৌকায় উঠে তার ব্যালেন্স রাখতে পারতেছে না। সে যে বসে আছে সোজা বসতে পারতেছে না। তার মনে হচ্ছে তার ঘাড়ের উপর একটা ওজন, বিশাল ওজন। সে কোনো মতে নৌকা বাওয়া শুরু করলো, এবং আসলেও নৌকাতে আসলেও মনে হচ্ছে সে একা থাকলে যেরকম ছিল সেরকম না। সবুজ অনেক কষ্টে চেষ্টা করছে বেয়ে ওই পাশে আসার, এবং এক পর্যায়ে আসছে, এসে সে বলতেছে যে আমার ঘাড়ের থেকে বোঝাটা নামান। তো আরমান তাকে বলতেছে, কি নামাবো আপনার উপর থেকে, আপনার কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন, এইভাবে চলাফেরা করতেছেন কেন? বলে, আপনি বুঝতেছেন না আমার ঘাড়ের মধ্যে কে চাইবে বসছে? তার মানে বলছে, আমরা তো কেউ কিছু দেখি না আপনার গাড়ির মধ্যে, কি বলেন আপনি উল্টাপাল্টা, আসেন তো তাড়াতাড়ি। তো সবুজ মানে নড়তে পারতেছে না। তখন আরমানটা বললো, আচ্ছা তাড়াতাড়ি ওনার নৌকার মধ্যে আপনি শুয়ে পড়েন। বলে, আপনি নৌকায় শুয়ে পড়েন পাটাতনে। শুয়ে পড়ার পর তারা উঠলো ওইখানে নৌকায়, এবং নৌকা বাওয়া শুরু করলো। সবুজ বলতেছে তখন আরমানদের যে, আরমান, আমার মনে হইতেছে যে আমার কেউ চেপে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ইসে। তো তখন দেখা গেল যে মানে খুব ভয় পেয়েছে আরমান। তখন মানে নিজের মতো দোয়া দুলুদ যা পারত টুকিটাকে পড়ে পড়ে ফু দিতেছে। এখন প্রত্যেকবার যখন ফু দেয় সবুজের শরীর নাকি হঠাৎ ঝাড়া দিয়ে উঠতেছিল নৌকার মধ্যে, এবং আরমান আর ছোট ভাই দুজনই যাচ্ছে ঝাড়া দিয়ে উঠছে, এবং প্রত্যেক ঝাড়াতে মনে হচ্ছে তার শরীরটা একটু হালকা হয়, আবার তাকে চেপে ধরে এরকম। আর সবুজ এক পর্যায়ে কোকানো শুরু করলো, এবং এই তাকে নিয়ে আসলো তারা এই পাশে তাদের ঘরের কাছে নৌকা নিয়ে আসলো। আরমানি বেয়ে আনছে, এবং এনে নৌকা বেঁধে সবুজকে দুইজনে টেনে নিয়ে আসলো এখানে, এনে ঘরের মধ্যে রাখলো। এবং সবুজ বারবার বলতেছে যে, ভাই আমার কাঁধের মধ্যে অনেক ওয়েট, আমার কাঁধের মধ্যে কে জানে আমার গলা জড়ায় ধরে রাখছে, এবং তার কানের কাছে নাকি হাসে, সেটাও বলতেছে সবুজ, সেটাও বলছে কানের কাছে হাসতেছে আমার কানের কাছে কে। তো আরমান এবং ছোট ভাই অনেক ভয় পেয়েছে সবুজকে নিয়ে। এবং দেখা গেল যে মানে এই রাত যখন আরো গভীর হয়ে গেল, সবুজ মানে ঘর ঘর শব্দ করতেছে, এবং উদ্ভটকে কি জানি বকা শুরু করলো। সে তার সেন্সে নাই, নিজের মতো কি বলতেছে, এবং বিড়বিড় করে বলে, আবার খ্যাক খ্যাক করে হাসে নিজের কণ্ঠে। এবং তার এই হাসি এবং কথাবার্তাতে বেশ ভয় পেয়ে গেছে দুইজন, মানে আরমান এবং ছোট ভাই দুজনই ভয় পেয়ে গেছে। তো দুইজন একদম ঘরের এক কোনায় কুকড়ায় আছে। সবুজকে তারা ওই সবুজের জন্য যে বিছনা করছিল ওখানে মানে শোয়াই দিছিল। তো হারিকেনটা তখনও জ্বালায় রাখছে।
মানে অনেক রাত তখন হবে। আরমান বলছে যে রাত প্রায় 3টার বেশি হবে, এরকম সময় 3টা 3:30 এরকম সময় হঠাৎ নাকি মানে তাদের ঘুম আসতেছে না, ভয়ে ঝিমুনি লেগে গেছিল, হঠাৎ শব্দ হইলো ফড়ফড় করে। ফড়ফড় শব্দ হতে দুইজনই একসাথে ছিল, তো দুইজন উঠে বসছে। উঠে দেখতেছে যে সবুজ নাকি উঠে বসছে, বসে তাদের দিকে তাকে হাসতেছে, এবং সেই হাসি এত ভয়ঙ্কর মানে এটা আরমানরা জীবনে চিন্তাও করতে পারে না। এগুলো সবুজের কিছুই মনে নাই পরে। সবুজ এটা পরে শুনছে সবুজ নিজে। তো উনি নাকি হাসতেছিলেন, সবুজ বেশ ভয়ঙ্কর ভাবে হাসতেছিলেন, এবং তখন নাকি ফট করে বলে যে আরমাইন না, তোর বুদ্ধিতে আইছিলাম এখানে, না তোর বুদ্ধিতে পাঠাইছো সরে, এরকম করে বলে। তো তখন আরমান প্রচন্ড ভাবে, সে কোনো উত্তর দেয় না, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে, এবং দোয়া পড়লে নাকি তাকে গালাগালি করতেছিল দূর থেকে, মানে এই বন্ধ কর বন্ধ কর, এরকম গালাগালি করতেছিল। তো যাই হোক, তারপরও মানে আরমান যতটুকু পারছে নিজের গায়ে ফু দিছে, ছোট ভাইয়ের গায়ে ফু দিছে, এবং সবুজ থেকে ভয় ছিল যে তারা জানে যে ঘরের কর্নারে দা রাখা আছে, যদি ওই দা ওর হাতে পড়ে তো সমস্যা। ও কি বুঝতেছে যে তাকে কিছু আসর করছে, এটা তারা বুঝে গেছে আরমানরা। এবং তারপর অনেক ভয়, এবং ভোরের দিকে ওই চরের কাছে দূরে কোনো মসজিদ আছে, ওখানে আজান দিছে, জুম্মাঘর বলে তারা। সে আজানের শব্দ আস্তে ভেসে আসছে, এবং ওই সময় নাকি আস্তে করে ধপ করে ওখানে পড়ে যায় সবুজ। তো পড়ে যাওয়ার পরে তারা তাড়াতাড়ি সবুজকে দেখে, দেয় গায়ের মধ্যে অনেক হিট, মানে উত্তাপ। তখন চিন্তা করে যে না, ওর তো আসলে নিয়ে যেতে হবে, এখানে রাখলে সমস্যা, রাখা তো যাবেই না। তো ছোট ভাইটাকে তখন আরমান বলে যে তুই এখানে থাক, আমি যাচ্ছি, আমি ওর বাড়ি নিয়ে যাই, এবং ওখান থেকে দেখে অন্য কাউকে পাঠাবো, আর ওর চিকিৎসা হওয়া দরকার বলে তখন নাকি সবুজকে নিয়ে যায়। তো সবুজ অচেতন প্রায়, এরকম দুইজনে মিলে তাকে নৌকায় রেখে সে আরমান বেয়ে আরমান অনেক ভয় পেয়েছিল যে নৌকার মধ্যে যদি উঠে বসে এরকম কিছু করে তো বিশাল অবস্থা ভোরবেলা। তো সেই ইচ্ছা করে নৌকা বেয়ে নিয়ে যায় এমন জায়গায় যে মসজিদে যেখানে নাকি মানে ইরা যায়, নামাজিরা যায়, ওই জায়গায় সে জানে যে কোন পাশ থেকে যায়, ওখানে যে সে নৌকাটা ভিড়ায় রাখে। একটু পরে দেখে আসলেই মানে ওখান থেকে ওই নামাজিরা বের হয়ে আসতেছিল ওই রাস্তা দিয়ে। তাকে দেখে তাড়াতাড়ি থামে, কয়জন বলে কি ব্যাপার। তো সে তখন বলে যে ওরে জিনে ধরছে, এটা জিনে ধরছে, ই করেন। তো যাই হোক, তারা কয়েকজন মুসল্লি আসে, এসে নিয়ে উঠায় ওখান থেকে নিয়ে আসে, এবং বলে যে মসজিদে নিয়ে যেতে হবে, জুম্মা ঘরে নিয়ে যেতে হবে। তো সবুজকে জুম্মা ঘরে নিয়ে যায়, ওখানে নিয়ে নাকি ওই ওখানকার যিনি ইমাম সাহেব তার সামনে রাখেন, তিনি দোয়া দরুদ করে ফু দেন। ফু দেওয়ার পর দেখা যায় সবুজ মানে কি বলতে থাকে, শুয়েই মানে আজে বাজে মানে কথাবার্তা বলতে থাকে। তো তারপর তিনি বলেন যে এই ছেলের কি ছিল, তখন বলে আরমান যে এরকম ঘটনা, ওই ঘরে গেছিল এসে। তো বলে তোর তো আসলে ধরছে, ওরে আসর করছে। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব বলেন যে আমি আমার আরেক আছে, মানে তার সাথে এক বন্ধু আছে, তিনিও এরকম তার মতোই, তাকে খবর দিব। দুপুরের দিকে তিনি খবর দিয়ে নিয়ে আসেন তাকে জোহরের নামাজের পরে, এবং তারা দুইজন মিলে ততক্ষণ নাকি একদম সবুজ নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আনার পর তাকে রুকাইয়া করে, সবুজকে রুকাইয়া করে অনেক ব্যাপার স্যাপার হয়, যেটা হয় এটা আর বলার কিছু নাই, আপনারা জানেন, বিভিন্ন কথাবার্তা এটা সেটা হওয়ার পরে সবুজকে নাকি ছেড়ে যায়। তো মূল কথা ছিল যে সবুজ কেন ওইখানে গেছে, তারা ওখানে থাকে, ওইটা একটা পোড়ো বাড়ি, ওখানে তারা থাকে, তারা ওই জায়গাটা নিজের মনে করে নিছে, কেউ থাকে না যেহেতু। তো ওখানকার প্রপার ওনার ছাড়া তারা ওই বাড়িতে কাউকে অ্যালাউ করবে না, মানে মূল মালিককে লাগবে। ওরা নাকি ওই জিনিসটাই করে, মানে যে কোনো কোথাও যদি তারা আস্তানা গাড়ে সেখানে তারা মূল মালিককে চায়, মানে নীতিগতভাবে বা আইনগতভাবে সেই মানুষটার ওই জায়গার উপর অধিকার থাকতে হবে। তো তারা ধরে নিয়েছে যে সবুজ অনধিকার চর্চাকারী, সে ওখানে গেছে ই করে, এবং তারা ওই ইসের উপর অনেক রাগ, আরমানের উপর রাগ, সেই পাঠাইছে তাকে সবুজকে ওখানে। তো এইসব কারণে আর এইভাবেই পরে সবুজকে রুকাইয়া করে তারা ওখান থেকে ছাড়ান ইমাম সাহেবরা, এবং সবুজ অনেক দিন এরকম আর কোথাও মানে ক্ষেতের পাহারা টাহারা দিতে যান নাই। এরপর অনেক দিন পরে সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় এবং কাজে কর্মে যোগ দিতে পারে। তো এখানে যেটা পারভেজ বলছে যে এই তাদের এলাকাতে একটা ব্যাপার আছে, তারা বলে যে ঘাড়ে ভর করছে, ওখানে নাকি বলে যে জিন ঘাড়ে ভর করছে, বা ভূত ঘাড়ে ভর করছে, বা পেতনি ঘাড়ে ভর করছে। এইটার তারা একটা যথার্থতা নাকি তারা বলছে যে এইটা নাকি তাদের ওখানে যে কয়জনকে এরকম আসর করছে তাদের বলা হয় তারা নাকি তাদের পিঠে অনেক ভার অনুভব করে, মনে হয় কেউ একজন তাদের পিঠে আছে, এবং কানে কানে ফিসফিস করে। তো যাই হোক, এই ছিল শফিউলের শেয়ার করা ঘটনা, যেটা সে তার বন্ধু পারভেজের কাছ থেকে শুনছে, তার চাচার ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাহিদ ভাইয়ের ঘটনা দিয়ে শুরু করছি।
ঘটনাটা 2 বছর আগের। জাহিদ ভাইয়ের পরিচিত একজন অসুস্থ ছিল, তো তার কাছে চার্চের টাকা আছে কিছু, সেই টাকাটা পৌঁছে দিতে বলেছিলেন। তো আমি বলতে চাই যে জাহিদ ভাই হচ্ছে অলমোস্ট নিশাচর প্রাণীদের মতো। দিনের আলো জাহিদ ভাই সহ্য হয় না। এছাড়া জাহিদ ভাই দিনের বেলা যে যখন বের হয় তখন তার শরীর খারাপ লাগে। তো ওই লোক বিশ্বাসী কাউকে পাচ্ছিল না, তাই জাহিদ ভাই যেতে রাজি হয়। তো জাহিদ ভাই তার দেয়া ঠিকানা মোতাবেক একটা চার্চে যায়, মেইন গেট দিয়ে প্রবেশ করে। তখন ছিল দুপুর, আর প্রথমবার চার্চে গিয়েছে, তাই চার্চের সবুজ পরিবেশটা জাহিদ ভাইয়ের বেশ ভালো লাগছিল। টাকাতে যে চার্চ পেয়েছে তার একটা ডকুমেন্ট চেয়েছিল জাহিদ ভাই, তাই একজন ফাদার তাকে অপেক্ষা করতে বলে ভেতরে। তাই তিনি বাইরে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনে পেছনে ঘুরে দাঁড়ায় তিনি দেখতে পায় একটা মেয়ে এলোমেলো চুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সিকিউরিটি এবং বেশ কয়েকজন মহিলা তাকে ধরার চেষ্টা করছিল। তো জাহিদ ভাই বলেছিল আগে, আপনারা জানেন সে কিছু দেখে, কিছু বুঝতে পারে। জাহিদ ভাই দেখলো কালো পশমে ভরা একজন মানুষের মতো কি সেই মেয়েটার পিঠে বসে আছে, আর সারা ওই লোকটার ওই মানুষটার সারা শরীরে পশম। জাহিদ ভাই এমন কিছু দেখে কিছু কিছু বোঝাবার আগেই হঠাৎ করে নিজের অজান্তেই তার আঙ্গুল দিয়ে একটা তুড়ি দেয়, এবং তিনি তুড়ি দেওয়ার সময় দেখে তার আঙ্গুলে সেই রিং পরা ছিল। তখনই সেই তুড়ি মারার শব্দটায় মেয়েটা কানের কাছে চলে যায়। মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা জাহিদ ভাইয়ের দিকে তাকায়। মেয়েটা তখন ঘের ঘের করছিল। তখন তার মুখ দিয়ে সাদা ফেনা আসছিল। সে তাকিয়ে থাকলো, আর জাহিদ ভাই চোখের ইশারা দিয়ে সে মেয়েটার মধ্যে থাকা খারাপ জিনটাকে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যা। অনেকে ইশারা দিয়ে দেখায় না, ভেতরে যা, এরকম ভাবে। এই চোখের ইশারায় তাকে বলছিল। মেয়েটাকে বেশ কয়েকজন ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় জাহিদ ভাইকে লক্ষ্য করে সে থুতু মেরে যায়। সবাই এটা বুঝেছিল যে মেয়েটা জাহিদ ভাইকেই দেখছে। জাহিদ ভাইয়ের জন্য পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগতে লাগলো। যেই ফাদার তাকে একটা প্যাড নোট টাকা যেটা দিয়েছে, টাকা যেতে পেয়েছে সেটা যে দিবে, সেটা দিতে যেয়ে দেখলো যে তিনি ওই লোক জাহিদ ভাইকে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাইকে দেখলো যে তিনি দাঁড়িয়ে আছে। তো জাহিদ ভাইকে তিনি ডাকেন, জাহিদ ভাই ওনার কাছে যায়। ওই প্যাড নোটটা নিয়ে জাহিদ ভাই বের হয়ে যায়। বের হওয়ার সময় সিকিউরিটি একজন জাহিদ ভাইকে এসে ডাকে, বলে যে আপনাকে ফাদার ডেকেছেন। তো জাহিদ ভাই ইচ্ছা করেই কারোরই নাম বলছে না, এবং ছদ্মনাম এখানে ব্যবহৃত হচ্ছে না। তো জাহিদ ভাই দেখলো সেই ফাদারের কাছে দানের টাকা দিয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেন, এবং জাহিদ ভাই সেখান থেকে চলে আসে। সেদিনের পর একদিন বিকালে জাহিদ ভাইয়ের কাছে সেই ফাদারের ফোন আসে। জাহিদ ভাই তাকে দেখা করতে বলেন। তিনি জাহিদ ভাইকে বলেন যে সেদিনের ঘটনা নিয়ে তিনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। আলাপ আলোচনার পর তিনি মেয়েটার সমস্যা বলতে শুরু করে। মেয়েটার নাম হচ্ছে মারিয়া, বয়স 23 বছর। মাস 3 আগে সে তার 2 বান্ধবীকে নিয়ে একটা সিমেট্রিতে ঘুরতে গিয়েছিল, ঢাকা শহরের একটা সিমেট্রি। সেখানে মারিয়া তার দাদির গ্রেভে কবরে ফুল দিতে গিয়েছিল, যেহেতু তার দাদি মারা গিয়েছিল অনেক দিন আগে। আসলে তারা গিয়েছিল কিছু ফিল করতে, অনুভব করতে। মারিয়া এবং তার বান্ধবীরা আত্মার সাথে কমিউনিকেট করার জন্য প্ল্যান সেট করে। সেখানে মূলত তারা গোল হয়ে বসে, তারা প্রত্যেকের হাত ধরে কিছু মন্ত্র বা যাই হোক পাঠ করছিল, যেটা কারোরই কনসার্ন না। তখন মাগরিবের আজান দিতে 20 মিনিট বাকি। হঠাৎ করেই তারা শীত অনুভব করতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় সিমেট্রির গার্ড তাদের বের হয়ে যেতে বলে। তারা তখন সেখান থেকে ফিরে আসে যার যার বাসায়। মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার বই, খাতা, বিছানার চাদর, বালি সব কিছু এলোমেলো হয়ে আছে। আর দেয়ালে জল ছাপের মতো একটা লেখা আছে। লেখাটা ছিল, তুই মরবি। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে যায়। বাবা মাকে ডেকে তাদের রুমে নিয়ে আসে। তারা এসে ঠিকই দেখেন ঘরে এলোমেলো, কিন্তু দেয়ালে কিছুই লেখা ছিল না। আর তখন তার এক বান্ধবী যে সিমেট্রিতে ছিল, সে মারিয়াকে ফোন দেয় এবং সেই কথাগুলোই বলে, যে অবস্থা মারিয়ার বাসার মধ্যে ছিল। কিন্তু তফাৎ ছিল, সেই বান্ধবী দেয়ালে কোনো জল ছাপ ছিল না। সেদিন রাতে মারিয়া ঘুমিয়েছিল। মারিয়া স্বপ্নে দেখতে লাগলো মারিয়ার মা মারিয়ার ঘরে ঢুকে সে মারিয়ার বিছানার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং বিড়বিড় করে কিছু পড়ছিল। আর তখন মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া দেখতে পায় তার মা বাস্তবেই ওর বিছানার চারপাশে ঘুরছে। মারিয়ার মা বলে, যখন ডাক দিল সেই মূর্তিটা থেমে যায়। মা বলে যখন ডাক দিল, মারিয়ার মা কি তার মাকে মারিয়া যখন মা বলে ডাকতো, তখন সে মূর্তিটা থেমে যায়, মারিয়ার দিকে তাকায়। মারিয়া ভয়ে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে পারছিল না। তখন সেই ছায়া মূর্তিটি মারিয়ার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে।
আর তখন মারিয়ার আর কিছু মনে ছিল না। সকালে মারিয়ার ঘুম থেকে ঘুম ভাঙে, মারিয়ার মা ওর সেবা করছিল। সেই রাতে ঘটনা সে তার মাকে বলে এবং বলে দেয় তারা কি করেছিল সেদিন বিকালে। এটা শুনে মারিয়ার মা মারিয়াকে খুব বকাঝকা করে এবং সেদিন তাকে একজন ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার তাকে তাদের মতো করে ঝাড়ফুঁক দিয়ে দেয়, সাথে ছোট একটা হলি ক্রস দিয়ে দেয় গলায় পরার জন্য। সেদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায় গরমের কারণে। মারিয়া উঠে বসলো। সে টের পায় কিছু একটা তার পেটের উপর বসেছিল, যা উঠে বসার কারণে বিছানায় কাত হয়ে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি। সে শুনতে পাচ্ছিল কুকুর যেভাবে পানি খায় সেভাবে পানি খাওয়ার শব্দ আসছিল। সে আলো জ্বালিয়ে দেখতে পায় কুচকুচে কালো বর্ণের একটা মানুষ এক হাতে রক্ত নিয়ে সেই রক্ত চুমুক দিয়ে খাচ্ছে, আর তার সামনে কয়েকটা ছাগলের মাথাহীন শরীর পড়ে আছে, আর মাথাগুলো মারিয়ার বিছানায় পড়ে আছে। এটা দেখে মারিয়া চিৎকার করে চোখ বন্ধ করে আর তার মা বাবাকে ডাকে। কেউ শুনছিল না। মারিয়া শুনতে পায় ভয়ানক একটা কণ্ঠে তাকে সেই কালো মূর্তিতে বলছে, চুপ। অন্ধকারে সে দেখতে পায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার কাছে এসে বলে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে নিতে এসেছি আমি। তখন সে মারিয়ার গলা থেকে হলি ক্রসটা ছিঁড়ে নিয়ে ফেলে এবং মারিয়াকে দেখিয়ে বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ সেই মূর্তি প্রলয়ের মতো করে বলতে থাকে এক অজানা ভাষায়, মন্ত্রের মতো কিছু। কিভাবে লিখবে জাহিদ ভাই জানেন না। এমনভাবে পড়ছিল যা শুনে মারিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই মন্ত্র পাঠের সাথে সাথে মারিয়া দুলছিল তাল মিলিয়ে। মারিয়ার মনে হচ্ছিল ওর ডান হাতের তালুটা কেমন গরম লাগছিল। মারিয়া তাকিয়ে দেখে সেই নিকোষ কালো মূর্তিটা ওনার ডান হাতের তালুর চামড়া যেভাবে কসাইরা চামড়া তুলে ফেলে সেইভাবে ওর ডান হাতের তালুর চামড়া তুলে ফেলে। এটা সে সহ্য করতে না পারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। পাশেই ওর মা, ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফেরাতে তিনি মারিয়াকে জড়িয়ে ধরেন। উনি বলেন, কিরে মা, কি হয়েছে তোর? এমন করছিলি কেন তুই? আমরা তো তোকে কিছুই করি নেই, কিছুই বলি নেই, তুই কেন ঝাঁপ দিতে গেলি? আসলে মারিয়ার মা সকালে মেয়ের ঘরে যেয়ে দেখতে পান ওর হাতের তালু, বিছানা এবং ঘরের কয়েক জায়গায় রক্ত ভরা। তিনি দেখে চিৎকার দিয়ে উঠে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। মারিয়া হুট করে তা দেখেই উঠেই দৌড়ে বারান্দার রেলিং উঠে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়ার বাবাকে ধরে ফেলে। মারিয়া তার মাকে রাতে সব বলে। মারিয়ার বাবা একজন ফাদারের কাছে আবারও যান। সেই ফাদার মারিয়ার বাসায় যান, ওদের বাড়িতে পানি ছিটান। যখন মারিয়ার উপর তিনি পানি ছিটান, মারিয়া ঠিক তখনই ওর মুখ থেকে থুতু বের করে ছুঁড়ে মারে এবং মোড়ামুড়ি শুরু করে দেয়। হা হা করে তাচ্ছিল্য ভরা হাসিতে সে হাসতে শুরু করে। তো ফাদার তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তখন সে ঘের ঘের কণ্ঠ বলে, আমি আমার পরিচয়ে জানার যোগ্যতা তোর নেই, কিন্তু আমি জানি তুই কে। তোর মায়ের নাম হীরামন, আর তুই হচ্ছিস কচুরিপানা। বললে সে থুতু মারতে থাকে। চলে যা, তোর উপরে যারা আছে তাদের ডেকে নিয়ে আয়। ফাদার তো যখন মেয়েটাকে বলে তোমার ছেড়ে দিতে হবে, তখন সে উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে তো দিবই, আগে মেরে ফেলবো তারপর ছাড়বো। তারপর যখন ওর শরীরের ভেতরে থাকা পোকাগুলা ওর মরা শরীর খেয়ে বড় হবে, তখন সেই পোকাগুলো খাবো বলে সে আবারও হাসি শুরু করে দিল। এরপর সে বলে, আমাকে খোঁচানোর জ্বালা সইতে পারবি না, চলে যা পাদ্রি, নাহলে তোর মা কোথায় থাকে আমি তা জানি। পরে ফাদার আর বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করে সেই বদ জিনটাকে সরিয়ে দেয়। ফাদার যাওয়ার সময় বলে, এই জিন কিন্তু আবার ফিরে আসবে, আপনার সিনিয়র কাউকে দেখান। তো মারিয়ার মা মারিয়ার সেই 2 বান্ধবীর সাথে দেখা করে যেদিন ওই সিমেট্রিতে তারা গিয়েছিল আসলে উনি জানতে চান কি হয়েছিল সেদিন কেন এরকম, সে কি হয়েছিল যার কারণে তার মেয়ে ভুগছে। তার কেমন সদুত্তর কেউ দিতে পারেনি। তো এখানে যে 2 বান্ধবী ছিল তারা তাদের একজনের ঘরে এলোমেলো হয়েছিল, যেভাবে মারিয়ার ঘরে এলোমেলো ছিল, আরেকজনের কিছুই হয় নাই। তো মারিয়ার মায়ের সন্দেহ হয়, তাহলে এই মেয়েটাকে কিছু করেছে কিনা যার সাথে কোনো সমস্যা হয়নি। এর মধ্যে অন্য আরেকজন ফাদারের কাছে তারা মারিয়াকে নিয়ে যায়। প্রায় প্রতিদিন মারিয়াকে ঝাড়ফুঁক দেওয়া হতো, না হলে মারিয়া রাতে ঘুমাতে পারতো না। এভাবে 1 মাস চলার পর একদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া উঠে বসে, সে শুনতে পায় মারিয়ার মা তাকে ডাকছে। মারিয়া তার মার ঘরে যায়। গেট খুলে সে ঘরে ঢুকতেই মারিয়ার বুকটা কেঁপে ওঠে। মারিয়া দেখতে পায় তার বাবা ফ্লোরে পড়ে আছে, তারা সারা শরীরে রক্ত, মনে হচ্ছে যেন চামড়া তুলে ফেলেছে তার বাবার। তার শরীরে অসংখ্য খেকো পোকা কিলবিল করছে, আর মারিয়ার মা তার পাশে বসে একটা করে সেই পোকা তুলে নিয়ে খাচ্ছে। তার মুখটা রক্তে মাখানো। সে মারিয়াকে ইশারা দিয়ে 1 হাত দিয়ে তার বাবার শরীর থেকে সেই পোকাগুলো তুলে মারিয়ার দিকে বাড়িয়ে দেয়।
তা দেখে মেয়েটা সেখান দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসে। চিৎকার করে সে সাহায্য চাইছিল বারান্দায় দাঁড়িয়ে। তখনই মেয়েটার মা বাবা এসে মেয়েটাকে শান্ত করে, ওকে বোঝানো হয় কিছুই হয়নি, সব ঠিক আছে। ভাবে একটা মানে এইভাবে এক একটা দিন যাচ্ছিল। একদিন মারিয়াকে বড় ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়। বড় ফাদার ছিলেন অভিজ্ঞ। মারিয়াকে দেখিয়ে তিনি বলেন, এই দুষ্টু প্রেত এই বাচ্চাটাকে কেন জ্বালাচ্ছিস? তখন মারিয়া স্বাভাবিকভাবে বলল, ফাদার আমি তো কিছু করিনি। ফাদার বলে, না মা, তোমাকে কেন বলবো? আর ঠিক তখন মারিয়ার কানে ব্যথা শুরু হয়। বড় ফাদার তখন তার মতো করে প্রার্থনা করছিলেন। মারিয়া বলে, ফাদার কারেন্ট চলে যাবে। এটা বলা মাত্রই সেই ভবনের বিদ্যুৎ সংযোগ গোলযোগ বিকল হয়ে যায়। বড় ফাদার তখন বলে, এই দুষ্টু, তুই এমনটা করে কি দেখাতে চাস? তুই শক্তিশালী? ঈশ্বর তোদের নরকের আগুনে জ্বালাবে। আমি তোকে কিছু করার আগে এই মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মারিয়ার হঠাৎ করে পুরো শরীর ঝাঁকাতে থাকে। এক সময় ঝাঁকানি থামিয়ে বসে থাকা অবস্থায় দুলতে থাকে মারিয়া। তখন সে একটা কবিতা বলতে শুরু করে। কবিতা শেষ করে সে ফাদারের দিকে তাকিয়ে বলে, জানিস আমি কিভাবে জানি এই কবিতা? তোকে শুনেছি আমি পড়তে এই কবিতা। তখন ফাদার ঝাড়ফুঁক করে মারিয়াকে স্বাভাবিক করে, মারিয়াকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন উনি কিছুদিন পর আসবেন তাদের বাসায়। বড় ফাদার মারিয়ার বাবাকে বলে, সাবধান, ওকে দেখে রাখতে, মনে হচ্ছে এটা একটা শয়তান। সেদিন রাতে বড় ফাদার ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শুনতে পেলেন তার বাথরুমে কেউ পানির কল একবার চালু করছে আর একবার বন্ধ করছে। তিনি বাথরুমের গেট খুলে কাউকে দেখতে পাননি। তখনই তিনি টের পেলেন ছোট বাচ্চা একটা মেয়ে হাসতে হাসতে তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তিনি ঘুরে তাকান এবং তখনই সেই ঘরের বিদ্যুৎ চলে যায়। তিনি চাপায় একটা শয়তানি হাসি শুনতে পাচ্ছিলেন যা তার চারপাশ থেকে আসছিল। ফাদার তখন তার কানে অনেক রকমের কান্না জড়িত কণ্ঠের কথা শুনছিল। ফাদার আমাকে বাঁচান, আমি পড়ে যাচ্ছি। ফাদার আমার জন্য প্রার্থনা করুন। ফাদার আমি মোম জ্বালাতে পারছি না, এরকমের কথা তিনি শুনছিল। আর তখনই লোহার গ্রিলের লোহার রড দিয়ে বাড়ি মারলে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হতে শুরু করলো জানালার গ্রিলে। তখন ফাদার তার মতো প্রার্থনা শুরু করলেন। এমন কিছুক্ষণ পরে সে ঘরে বিদ্যুৎ চলে আসে। ফাদার এতটুকু বুঝে গিয়েছিলেন মারিয়াকে কষ্ট দিচ্ছে সেই শয়তানটাই এসেছিল তাকে ধোঁকা দিতে। কিন্তু ফাদার ছিল সৎ এবং দৃঢ় মনোবলের মানুষ, কারণ তিনি ছিলেন একজনে মানে তার কথা আলাদা করে আমি নাই বলি, তাই সে তাকে ভয় দেখাতে পারেনি। বড় ফাদার মারিয়াদেরকে বাসায় যান। ফাদার বাসায় ঢোকার সময় মারিয়া চিৎকার চেঁচামেচি করছিল। ফাদার এসে ঝাড়ফুঁক করে জিজ্ঞেস করেন, কে তুমি? তোমার নাম কি? এভাবে কিছুক্ষণ চলার পর সে উত্তর দিল, পলি। ফাদার বলেন, আমি তোমার সাথে মজা করছি না, বলো তোমার নাম কি? কেন আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ তুমি? তো সে অনেকক্ষণ মুখ হাঁ করে বলে, ও হ্যাঁ, তুমি জানতে চাও আমার নাম ডেভিড। ফাদার জিজ্ঞেস করেন, মেয়েটার হাতের তালুর চামড়া তুমি কেন নিয়েছো? সে উত্তর দেয়, ও তো মরে যাবে, ও খুব সুন্দর, ওর চেয়ে সুন্দর ওর হাতের তালু, খুব সুগন্ধিময়, তাই আমি ওর হাতের তালু উপরে ফেলে আমার কাছে রেখে দিয়েছি। ফাদার বলেন, তুমি যদি আমাদের মেয়েকে পছন্দ করো তবে কেন তুমি তাকে মেরে ফেলতে চাও? কখনো দেখেছো কাউকে নিজের পছন্দের জিনিসকে ক্ষতি করতে? সে বলে, পাদ্রি, তুই চাল পছন্দ করিস? ফাদার বলেন, আমি ওর প্রশ্নের উত্তর চাই। সে বলে, আরে ধুর, তোর প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ কি? এটা বলায় ফাদার আবার ঝাড়ফুঁক শুরু করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, কেন আমাদের মেয়েকে তুমি ধরে রেখেছ? সে বলতে চায়নি। অনেক জোরাজুরি করার পর সে বলে, সাঁঝের বেলায় আমিও ঘুমাচ্ছিলাম, ও আমাকে জাগিয়েছে, আমন্ত্রণ করেছে, এসে দেখেও চলে যাচ্ছে। ওর পিছু নিয়ে ওর বাসা পর্যন্ত যাই, ওর ঘরে ঢোকার আগেই আমি ওর ঘরে যাই। এত সুন্দর ঘর আমার ভালো লাগেনি, ওলট পালট করে দিয়েছি। বাইরে আজানের শব্দে আমার খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিলাম, মনে যাচ্ছিল টেনে ছিঁড়ে ফেলতে মারিয়াকে, কিন্তু হাতের কাছে পাইনি, তাই আমি ওকে ধরে ফেলেছি। পাদ্রি, আমি কোথাও যাব না, কেউ আমাকে কিছুই করতে পারবে না। তখন ফাদার ঝাড়ফুঁক দিতে শুরু করেন এবং এক পর্যায়ে মারিয়ার কালো বমি শুরু হয়। বমির সাথে সাথে সে মৃত শরীরের খেকো পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। এতটা বমি আর এত পোকা দেখে সহ্য করার মতো পরিবেশ ছিল না। সেই বমি থেকে একটা উটকো বাজে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সে বলতে থাকে, পাদ্রি থাম, না থামলে মারিয়ার কলিজা টিপে দেব। বড় ফাদার থামেন, বড় ফাদার বলে যে না, আমি থামবো না। তিনি ঝাড়ফুঁক করতে লাগলেন এবং এক সময় মারিয়া বেহুশ হয়ে যায়। সেদিন থেকে এক সপ্তাহ মারিয়া ভালো ছিল এবং একদিন মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছিল। মারিয়া লক্ষ্য করে আয়নায় ও বসে আছে, কিন্তু আসলে তখন মারিয়া দাঁড়িয়ে ছিল।
হঠাৎ আয়নায় মারিয়া কিছু একটা চিবাতে শুরু করে, আর ঠিক তখনই সে টের পাচ্ছিল সে মুখে কি কিছু চিবাচ্ছে, আর তীব্র যন্ত্রণা তার মুখের ভেতর এবং ঠোঁটের পাশ দিয়ে রক্ত দিয়ে বের হয়ে শুরু করে। সে আয়নায় দেখতে পায় আয়নার মধ্যে থাকা মারিয়া জিভ বের করে, কাঁচ দিয়ে জিভ কেটে বের করে ফেলেছে। আর তা দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে সেই ঘর থেকে পালিয়ে যায়। ওর মুখ রক্তাক্ত ছিল। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় জিভ এবং মুখের ভেতর কেটে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা ওই মৃগী রোগীর, তাদের কিন্তু মাঝে মাঝে এরকম দেখা যায় যে মৃগী রোগ যখন সিজার অ্যাটাক হয় তখন কিন্তু এরকম জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তো এই কন্ডিশনটা ওরকমই, জিভ কেটে গেছে ভিতরে, মুখের ভেতরে। ওকে সবসময় ঝাড়ফুঁক করা হতো, ঝাড়ফুঁক করলে সেই খারাপ জিন চলে যেত, আবার ফিরে আসতো কিছুদিন পর পর। এভাবেই চলছিল। এরপর ফাদার জাহিদ ভাইকে বলেন বড় ফাদার ছাড়া ওরা বেশ কয়েক জায়গায় সাহায্য চেয়েছিল, কিন্তু এরকম কিছুদিন পর পর ফিরে আসতো সেই শয়তান। তো গতকাল যখন জাহিদ ভাই এখানে ছিল, তখন বড় ফাদার ঝাড়ফুঁক করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো জাহিদ ভাই শোরগোল শুনে এসে দেখে মারিয়া দাঁড়িয়ে, জাহিদ ভাই তখন দাঁড়িয়ে ছিল বাইরে, আর ওই মুহূর্তে ভেতরে বড় ফাদার ওই মেয়েটার ট্রিটমেন্ট করছিল। তো তখন এই পাদ্রি এই ছোট ফাদার এসে দেখে যে তিনি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়ার সময় জাহিদ ভাই মারিয়াকে বলতে শুনে ওই সুরটাকে বের করে দেয়, নইলে ভালো হবে না। পরে মারিয়া ঝাড়ফুঁকের সময় সমানে জাহিদ ভাইকে গালি দিচ্ছিল। সে অনেক কথা বলেছিল জাহিদ ভাইয়ের নামে। তো তাই সেই ফাদার এসেছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। তো উনি বলছিলেন যে আমরা বিশ্বাস করি ঈশ্বর সাহায্য পাঠানোর সবার জন্যই। এরপর ফাদারের সাথে জাহিদ ভাইয়ের কথা হয় আরো, এবং জাহিদ ভাইয়ের ব্যাপারে তাকে বলে এবং তার কাছ থেকে মারিয়াদের ঠিকানা সংগ্রহ করে। ফাদার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই মতো চলে আসে এবং মনে হতে লাগলো জাহিদ ভাইকে কেউ ফলো করছে। তো জাহিদ ভাই শরীরে কাটা দিতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর জাহিদ ভাই আর সেই জিনিসটা অনুভব করেনি। রাতে নাম ঠিকানা দিয়ে অপেক্ষা করছিল। তো এতক্ষণ যা লিখেছে জাহিদ ভাই, তার সবকিছুই এমনভাবে পাল্টে যাবে তা জাহিদ ভাই কখনো চিন্তা করেনি। জাহিদ ভাই ভেবেছিল যে শয়তান টাইপের কেউ হবে, কিন্তু বাস্তবটা ছিল অবিশ্বাস্য। উনি এসে প্রথমেই বলেন, জাহিদ ভাইয়ের আমির, আল্লাহু ইয়াবসুতুরু রিজকি লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকুদিরুল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আযীম। সূরা আনকুবাতের আয়াত 62। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চিতভাবেই তিনি সবকিছুর ব্যাপারে অবগত। চাইলে কি কেউ কারো ভাগ্য ছেড়ে নিতে পারে? না, পারে না। তারা অজ্ঞ, জ্ঞানহীন। জিজ্ঞেস করে দেখো তো মারিয়ার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিনা? আমির সাহেব বলছে, কারণ যে ওর ক্ষতি করেছে সে চেয়েছে মারিয়া যেন সফলতা লাভ করতে না পারে। কেউ তাকে জাগায়নি। কাফেরের স্বভাব মিথ্যা বলার। মেয়েটার বান্ধবী যে প্রথম দিন মারিয়াকে ফোন দিয়ে বলেছিল তার ঘর এলোমেলো, আসলে সে বানিয়ে বলেছিল এই কথা। আর ঘটনাচক্রে তার ফোন কলের কথাটা মিলে যায়। এখন কেউ যদি সন্দেহ করে জাদুটোনার, তবে যাতে সে নিরপরাধ মেয়েটাকে যেন নিরপরাধ হয় সেটাই তিনি ব্যবস্থা করেছিল। সে বান্ধবী জ্বলতো ওর সফলতা দেখেই। তাই সে বুদ্ধি করে ধীরে ধীরে ওদের প্রলুব্ধ করে আত্মা ডাকবার, যাতে করে সবাই এটা ধরে নিতে পারে আত্মা ডাকবার ফলে মারিয়ার এমন হয়েছে। সে একজন কাফের মানুষের কাছে যায়। কাফের লোক তাকে বলে সে মারিয়ার ভাগ্য বদল করে দিতে পারে। এজন্য মারিয়ার হাতের তালুর চামড়া লাগবে। তারা সেই দুষ্ট কাফের জিনের কাছে সাহায্য নেয়। তারা তার কথা মতো সেই সময়ে যখন তারা সিমেট্রিতে ছিল, তখন সেই মেয়ে মারিয়ার চুল সহ কিছু জিনিস সবার অগোচরে সংগ্রহ করে নিয়ে সেই কাফের মানুষের কাছে দিয়েছে, এবং এরপর মেয়েটার হাতের তালুর কিছু অংশ সেই জিন নিয়ে যায়। এগুলো গোমরাহ, ভুল, কেউ কারো রিজিক নিতে পারবে না। সেই জিন মারিয়াকে অসুস্থ করে দেয়। বিনিময়ে সেই মেয়ে কিছু তো অবশ্যই পেয়েছে। এখনো সময় আছে, যদি তারা চায় অবশ্যই আমরা সাহায্য করব। সেদিন রাতে তিনি চলে যান। সেদিন দুপুরে জাহিদ ভাই ফাদারকে ফোন দিয়ে জানতে চায় মারিয়ার অন্য দুই বান্ধবীর কথা, তারা কে কোথায় করছে, কি করছে। পরে ফাদার জাহিদ ভাইকে জানান মারিয়ার এক বান্ধবী স্কলারশিপ পেয়ে ইউকেতে চলে গেছে। মারিয়ার কন্ডিশন খারাপ হওয়ার ওর বান্ধবীকে দেওয়া হয়, আর আরেক বান্ধবী তার মতোই পরে লেখা চালিয়ে যাচ্ছে।
মানে মারিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা হয়নি, সেটা নিয়ে গেছে মারিয়ার আরেক বান্ধবী। তো যাই বুঝতে পারে এই সেই মেয়ে যে স্কলারশিপ পাওয়ার জন্য এই কাজটা করেছে। তো যাই ফাদারের সাথে দেখা করে, ফাদারকে বুঝিয়ে বলে, কিন্তু এটা যে বান্ধবী করেছে তা জাহিদ ভাই এড়িয়ে যায়। তো জাহিদ ভাই মারিয়ার বাবার সাথে কথা বলে, এর মধ্যে কিন্তু মারিয়া ঠিক ছিল। 2 দিন পর সব প্রস্তুতি নিয়ে জাহিদ ভাই মারিয়াদের বাসায় যায়। আগে থেকেই সেই বদ জিন মারিয়াকে ধরে রেখেছিল। জাহিদ ভাই ঘরে ঢুকে মারিয়ার সামনে বসেছিল। জাহিদ ভাই তাকিয়েছিল ওর দিকে। কিছু সময় জাহিদ ভাই কথা বলেনি, আর তখন সে বলতে শুরু করে, ভাব দেখাচ্ছিস, সেদিন তুই আমাকে আঘাত করেছিলি, আর আজ এখানে এসে পড়েছিস। শুন, আমি সব জানি কে তুই, কি করিস তুই একটা ধান্দাবাজ। এই পাদ্রী শুন, ও খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, তোদের ভুলভাল কথা শোনাবে। তো ফাদার ছিলেন আর মারিয়ার মা বাবা ছিল ওখানে ওই মুহূর্তে। ফাদার ভদ্রভাবে তাকে কথা বলতে বলে। সে বলে, আচ্ছা, আমার কথার বিশ্বাস নেই। আমার দিকে তাকিয়ে বলে, এই তোর না হাতে ব্যথা, তুই না হাত বেঁধে রেখিস ব্যথা কমানোর জন্য? কি সত্যি বলছি না? এটা ঠিক, জাহিদ ভাইয়ের হাতে একটা সমস্যা হয়, তার মানে এই না যে সে সবকিছু জানে। জাহিদ ভাই ইশারা দিয়ে ওর মা বাবাকে সরে যেতে বলে, মানে মারিয়ার মা বাবাকে, এবং জাহিদ ভাই কথা বলতে না দেখে সে বিগড়ে যায়। এবং যখন জাহিদ ভাইয়ের কাজগুলো জাহিদ ভাই শুরু করে, আলো বন্ধ করে দেয় এবং সেদিনের মতো চলে যায়। এরপর প্রায় কিছুদিন মারিয়ার আর সমস্যা হয় নাই। এর মধ্যে একদিন রাতে মারিয়ার মার ঘুম ভেঙে যায় কাকের ডাক শুনে। তিনি তার মেয়ের ঘরে দেখতে পান তার মেয়ে একটা কাক ধরে সেই কাকটাকে ছিঁড়ে ফেলে অবস্থায় খাচ্ছে। মারিয়া উঠে দাঁড়ায় এবং দেয়ালে ইশারা করে। ওর মা ভয়ার্তভাবে দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের মতো শরীর, রীতিমতো যেভাবে কসাইরা মাংস ঝুলিয়ে রাখে সেভাবে দেয়ালে ঝুলে আছে। মাথা চুল ছাড়ার কিছুই নেই, মনে হচ্ছে দেহের চামড়াটা কেউ তুলে ফেলেছে। তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং ওর বাবাকে ডেকে আনেন। তিনি এসে দেখতে পান মারিয়া দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। ঘর ভর্তি সেই মৃত শরীর, খেকো সেই পোকাগুলো কিলবিল করছে। বারান্দার গেটে বাড়ি মারার শব্দ আসছে, গ্রিলে রড দিয়ে বাড়ি মারার শব্দ আসছে। তারা প্রার্থনা শুরু করে দেন, মেয়েকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসেন। জাহিদ ভাইকে ফোন দেন। জাহিদ ভাই নিজে ফোনের মধ্যে শুনছিল গ্রিলে বাড়ি মারার শব্দ, কাক ডাকের শব্দ। জাহিদ লাউড স্পিকারে একটা সুরা পড়ে দিল। কিছুক্ষণ পর সব থেমে যায়। পরে সেই ঘরে যে সেই কাকের আধা খাওয়া দেহ পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আসলে সেই রাতে সে চেয়েছিল মারিয়াকে মেরে ফেলতে। জাহিদ ভাইয়ের আমির সাহেব বলে দিয়েছিলেন, যতদিন পর্যন্ত তিনি মারিয়ার হাতের তালুর চামড়াটা খুঁজে না পাচ্ছেন, ততদিন পর্যন্ত জাহিদ ভাই কোনো না কোনো ভাবে যেন কথা না বলে সেই কাফের জিনের সাথে। সেই জন্য কিছু জিনিসপত্র তাদের দেয় ব্যবহার করতে, যখনই মারিয়ার সমস্যা হবে তারা যেন সেটা ব্যবহার করে। সেই রাতেই জাহিদ ভাই আমির জাহিদ সাহেবকে খুব বলেন, খোঁজ পেয়েছি চামড়াটার। জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখিয়ে দেয় এবং পরদিন মাগরিবের পর জাহিদ ভাই মারিয়াদের কাছে জাহিদ ভাইকে যেতে বলেন। এই জন্য সেই রাতে হামলা করে। চামড়াটা খোঁজার পেছনে কারণ ছিল, যদি সেই শয়তান জিনও চলে যায় তাহলে মারিয়ারও ক্ষতি করত দূরে বসে সেই চামড়াটা দিয়ে। জাহিদ ভাই সেদিন মারিয়ার বাসায় যায়। তো কি বলবে জাহিদ ভাই, এত কিছু গত 6-7 মাসে মেয়েটা সহ্য করেছে, তার বাবা মা সহ্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ছিল। জাহিদ ভাই ঘরে প্রবেশ করে ঘর অন্ধকার করে দেয় এবং কিছু নিয়ম পালন করে। জাহিদ সাহেবের আমির সাহেব তখন সেখানে আসে। মারিয়া অন্ধকারে আবছায়ার মতো জাহিদ সাহেব আমির সাহেবকে দেখছিল। সে জাহিদ ভাইকে এটা বলার পর তাকে অভয় দিল, বলে, উনি ভালো লোক, ভয় করতে হবে না, মনে বিশ্বাসের জোর আনুন, শয়তান কখনোই সফল হতে পারবে না। তবে ওর মা বাবা এবং সেই ফাদার তখন উপস্থিত ছিল সেই জায়গায়। জাহিদ ভাই আমির সাহেব কিছু করছিলেন, যার জন্য সেই কাফের জিন এসে বলছিল, যন্ত্রণা দিস না, সইতে পারছি না। তখন আমির সাহেব তাকে বলে, আজ তুই সব কিছু বলবি, কি করেছিস সব কিছু। যদি না বলিস তবে এমন শিক্ষা আজ পাবি যা তুই কল্পনাও করিসনি। আসলে আমির সাহেবের কথা জাহিদ ভাই ছাড়া আর কেউ শুনছিল না। ওই মারিয়ার মধ্যে থাকা জিনের কথা শুনছিল, কিন্তু তারা অনুভব করছিল আরও কেউ সেই ঘরের মধ্যে আছে। অনেক কষ্ট দেওয়ার পর সে বলতে শুরু করে, আমি বৈরাগী। ধীরেন কবিরাজকে আমি দীক্ষা দিচ্ছি 7 বছর ধরে। ধীরেন আমাকে বলেছে ওর ভাগ্য ওর বান্ধবীর সাথে অদল বদল করে দিতে। ওর বান্ধবীর নাম শিলা। বিদেশে চাকরিটা যেন মারিয়ার না হয়ে ওর যেন হয়ে যায়। বিনিময়ে আমাকে 6টা ছাগল দিয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি বলেছিলাম ওকে মরা দেহ পোতার জায়গায় গোধূলি লগ্নে নিয়ে যেতে।
লগ্নের সময় ওর চুল, হাতের পরশ লাগা কাপড়, জামার সুতো নিয়ে আমাকে দিতে বলেছিলাম। এটা বলতে বলতে হাসতে লাগলো, বলল, এখন দেখ পাল্টে দিয়েছি সবকিছু। তখন কিছুক্ষণ আমির সাহেব সূরা বাকারা পড়তে পড়তে ওকে চাবুক দিয়ে মারি দেন। এক একটা চাবুকের শব্দটা জাহিদ ভাই সবাই শুনেছিল। আমি সূরার নাম বলতে চাচ্ছিলাম না, তারপরও বলে দিলাম। পরে এক জায়গায় কথা বলে, এরপর আরো কিছু জায়গা কাজ করা হয় এবং সেই কাফের চলে যেতে বাধ্য হয়। আমির সাহেবকে জাহিদ ভাই বলতে শুনেছিল, চলে যা, যত দূরে যেতে পারিস, তোর এবং তোর ইনসানির সাথে তোদের আল্লাহ বিচার করবেন। তোদের শরীর পচে যাবে, খুলে পড়বে তোদের শরীরের আব্রাহার মতো। তোরা বেঁচে থাকা অবস্থায় যন্ত্রণায় ভুগবি, জিল্লাতের মৃত্যু হবে তোদের, ধ্বংস হবি তোরা, হতেই হবে। বেরিয়ে যা বলে তিনি চাবুক ঘোরাতে শুরু করেন। সেই জিন সারা জীবনের জন্য চলে যায়। এরপর থেকে মারিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই কাফের মুখের কথা শুনে ওর বাবা মা এবং সেই ফাদার অবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই তাদের বুঝিয়েছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে। এত কিছুর মধ্যে জাহিদ ভাই একবারও একটা কথাও জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা বলেনি। অভাবনীয় ক্ষতি এসে করেছে তার বান্ধবীর। কেউ কারো ভাগ্য খারাপ করতে পারবে না বা বদল করতে পারবে না। এটা কুফর, এটা ভুল। নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয় আমাদের। তো জাহিদ ভাই জানে না তার বান্ধবী কেমন আছে, আর তাদের বাড়াবাড়ি করতেও দেয়নি। পরে মারিয়া দেশের বাইরে আরেকটা চাকরি পায়। তার বাবা মা তাদের মেয়েকে নিয়ে দেশের বাইরে পরে চলে যান। তো জাহিদ ভাই একটা মেসেজ দিয়েছে যে খারাপ কাজ করে যদি মনে করেন জিতে গিয়েছেন, তবে বলতে যাই আপনি জেতেননি, নিজেকে খারাপদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। এটাই ছিল জাহিদ ভাইয়ের প্রথম স্টোরি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমোহাট থেকে বলতেছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আপনার ভাই যে ঘটনা প্রথমে বলেছেন, সেই ঘটনার সাথে আজকে আমার এই ঘটনাটার বেশ মিল আছে। তিনি যেমন শেষের দিকে এসে স্বপ্নকেন্দ্রিক ঘটনার কথা বলেছিলেন, আজকে আমি যে ঘটনাটা বলবো এটা সেম টু সেম ওই স্বপ্নকেন্দ্রিক একটি ঘটনাটা ঘটেছিল আমাদের এই লালমোহাট জেলার পার্শ্ববর্তী জেলা, নাম হচ্ছে কুড়িগ্রাম। সেই কুড়িগ্রাম জেলার নাগরশিরি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের। সঙ্গত কারণে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম ঠিকানা তিনি বলতে নিষেধ করেছেন। তবে যার সাথে ঘটনাটা ঘটেছিল তিনি তার নাম বলেছেন সজীব। তো এই সজীব ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যে সময় ঘটনাটা ঘটেছিল সে সময় সজীব ভাইয়ের বয়স ছিল 18 বছর। ঘটনাটার সময়কাল ছিল 2015 সালের দিকে। তখন সজীব ভাইয়ের বয়স ছিল 18 বছর। সবেমাত্র তিনি কৈশোর থেকে যুবকে পদার্পণ করেছেন। তো ছেলেটি, সেই সজীব নামে সেই ছেলেটি খুবই সাদামাটা ছিল, একদম সাধারণ ছিল। বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করতেন, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, আর রাতে মাদ্রাসার পাশে একটা ছোট্ট ঘরে পড়াশোনা করত। এটা তার ছেলের রেগুলার রুটিন। সে তার বাবার সাথে কাজ করতো, বন্ধুদের সাথে খেলাধুলা করতো এবং রাতের বেলা মাদ্রাসার পাশে একটা ছোট্ট ঘরে সে পড়াশোনা করত। কিন্তু তার মধ্যে হঠাৎ করে অদ্ভুত আচরণ পরিলক্ষিত হয়। যে সজীব ছোটবেলা থেকেই মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন দেখতো, যেগুলো আসলে প্রথম দিকে কোনো সমস্যা হতো না, বা তার পরিবারের লোকজন আসলে এই বিষয়টা জানতো না। সজীব প্রথম স্বপ্ন দেখতো কিন্তু কাউকে বলতো না। কিন্তু সে অনুভব করে এক সময় থেকে, এবং সে নিজের মধ্যে এমন সব অদ্ভুত জিনিস অবলোকন করে যে সে স্বপ্নে যা দেখে বাস্তবে সেই জিনিসগুলো ঘটতে থাকে। প্রথম দিকে সে আসলে এগুলো হয়তো কাকতালীয় মনে করেছিল, সজীব নিজে কাকতালীয় মনে করেছিল। কিন্তু দিন যত যাচ্ছে সে যখন আসলে এই বাস্তবতা জিনিসগুলো বুঝতে শিখে, তো তখন এক পর্যায়ে তার বাবা মাকে শেয়ার করতে বাধ্য হয় যে তার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তো প্রথম দিকে তার বাবা মা আসলে এই বিষয়গুলোকে গায়ে লাগাতো না, বা তারা আসলে কথার কোনো গুরুত্ব দিত না। তো কিন্তু ওই সজীব যা বলেছিল তার বাবা মাকে, কিছু কিছু বিষয় যেগুলো বলেছিল, তারা দেখে যে পরের দিন সত্যি সত্যি সেই বিষয়গুলো ঘটতে শুরু করে বা ঘটে যায়। তো এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয়। তো এক রাতে সজীব স্বপ্নে দেখলো যে তাদের বাড়ির উঠানে রাখা আম গাছটা প্রচন্ড বাতাসে ভেঙে পড়েছে।
এটা কিন্তু তার বাবা মাকে বলেছিল, কিন্তু তার বাবা মা প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে সত্যি সত্যি সেই আম গাছটা ভেঙে পড়েছে। তো সকালবেলা হলো তার বাবা এটা দেখে তো বেশ অবাক হয়ে যান যে এই এত বড় প্রকাণ্ড আম গাছটা ভেঙে পড়লো কিভাবে। তো একদিন সে দেখলো যে তাদের পার্শ্ববর্তী বাড়ির একটা গরু হারিয়ে গিয়েছে। কিন্তু সত্যি সত্যি রাসেল ভাই, পরের দিন সেই গরুটি আর খোঁজ পাওয়া যেত না। সেই গরুটা যেন হারিয়ে গিয়েছে, সেটাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এবং রাসেল ভাই ঠিক এরপরে তার বাবা আমাকে শেয়ার করে যে তার পার্শ্ববর্তী একটা বাড়িতে, গ্রামের বাড়িতে, তাদের বাড়ির পাশে একটা গ্রামের বাড়িতে আগুন লেগেছে। এই বিষয়টা তার বাবা আমাকে শেয়ার করেছিল। কিন্তু রাসেল ভাই তার পরের দিন ঠিক একইভাবে সেই বাড়িতে আগুন লাগার খবর পায় সেই সজীবের বাবা মা। তো এরপর থেকে বিশ্বাস করতে শুরু করে যে সজীব আসলে যা স্বপ্ন দেখে সেগুলোই আসলে বাস্তবে পরের দিন ঘটে যায়। তো একদিন রাত প্রায় 3টার দিকে সজীব ঘুমের মধ্যে দেখলো যে গ্রামের মসজিদের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সেসব মানুষগুলো সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। মাঝখানে একটা সাদা কাফনে ঢাকা লাশ রাখা। তো সজীব সেই সে সাদা কাপড় পরা লোকগুলোকে সে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল এবং সে সামনে এগিয়ে গিয়ে সেই লাশটির মুখ দেখার চেষ্টা করলো। প্রথমত সে ছোট থাকাতে তাকে আসলে ভিতরে মুরব্বীদের কারণে যেতে পারতেছিল না, কিন্তু সে আসলে খুবই কৌতূহল ছিল যে এই লাশটা কার। তো সে যখন মুখ দেখার জন্য সেই লাশটার মুখ দেখার চেষ্টা করতেই হঠাৎ সাদা কাপড়ের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার কবজি ধরে ফেললো। এটা সে ঘুমের মধ্যে দেখে সে সজোরে চিৎকার দিয়ে উঠল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। সে ঘুম ভেঙে যখন সে সজাগ হয়, সে দেখে যে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তো এরপর সে যখন চিৎকার দেওয়ার পর যখন দেখলো তার সারা শরীর এভাবে ঘামে ভিজে গেছে এবং এটা আসলে কোনো বাস্তব ছিল না, এটা ছিল স্বপ্ন, সে তখন কিছুক্ষণ সেই অন্ধকারের মধ্যে বসে থাকে। তারপর রাসেল ভাই জানালার দিকে সে তাকায়, দেখে যে বাইরে একদম নিস্তব্ধ, একদম গুটগুড়ে অন্ধকার, এক গভীর রাত। তো তার কাছে মনে হচ্ছে যে সবাই ঘুমাচ্ছে। কিন্তু তার কিছুক্ষণ পর তার কাছে মনে হচ্ছিল যে স্বপ্নটা অন্য সব স্বপ্নের মতো নয়। তো সকাল হওয়ার পর সজীব জানতে পারলো রাতের শেষ প্রহরের গ্রামের হাশেম চাচা হঠাৎ মারা গেছেন। তো সজীবের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ স্বপ্নে যে লাশটি সে দেখেছিল সেটা ছিল হাশেম চাচারই লাশ। সেই স্বপ্নের মধ্যে হাশেম চাচা লাশ দেখেছিল। তো সেদিন থেকে সজীব আর কাউকে নিজের স্বপ্নের কথা বলতে চাইতো না। কিন্তু কয়েকদিন পর আবার সে একটি স্বপ্ন দেখলো। এবার স্বপ্নে সে দেখলো গ্রামের এক তরুণ, তার নাম হচ্ছে রফিক, সে রাস্তার পাশে পড়ে আছে। সে অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার চারপাশে কিছু মানুষ জমা হয়ে আছে। কেউ বলছে রফিক আর নেই, আবার বা কেউ বলছে রফিক মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আবার অনেকে বলতেছে যে ছেলেটা এত অল্প বয়সে মারা গেল, মানে বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলতেছে। হঠাৎ করে সজীবের ঘুম ভেঙে যায় এবং সে বিছানায় আটকে ওঠে এবং বিছানায় বসে পড়ে। তো সে আসলে প্রথমে এটা কোনোভাবে ভাবতেছিল না যে সজীব ওই রফিকের মৃত্যু কি হয়ে দেখতে পারে। সে প্রথমে অবাক হচ্ছিল এবং এটা সে কি দেখলো সে ভাবতেছে। তো এরপরে সজীব যেটা করে, সে চিন্তা করে, মানে এক মুহূর্তে দেরি না করে সে ভোরে সকালের আলো ফোটার আগেই সে হলো তার রফিকের বাড়ি থেকে দৌড়াতে থাকে এবং সে রফিকের বাড়িতে পৌঁছায় এবং দেখে যে রফিক ঠিকঠাক আছে, সে জীবিত আছে। এটা দেখে সে যেন একটা আত্মা শান্তি পায়। তো সজীবকে সে সবকিছু বলে। তো সজীব আসলে সেই রফিককে সবকিছু বলে এবং বলে যে সাবধানে থাকতে। কিন্তু রাসেল ভাই পরের দিন দুপুরে বলতে সকালের পর যে দুপুর আসে, সেই দুপুরের পরে গ্রামের মানুষ দৌড়ে এসে খবর দিল রফিক রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। তো এটা শুনে সজীব ছুটে গেল এবং সেখানে গিয়ে পৌঁছালো, দেখলো যে রাসেল ভাই সত্যি সত্যি সেই রফিক রাস্তার মধ্যে তার নিথর দেহটা পড়ে আছে, সে আর বেঁচে নেই। তো এরপরে রাসেল ভাই এই বিষয়গুলো ঘটতে থাকে তখন সজীবের বাবা মা বেশ চিন্তিত হয়ে পড়ে যে এই ছেলে যা যা দেখতেছে সবকিছুই যেন বাস্তবে ঘটতেছে। এবং পরবর্তীতে যেটা হয় যে ওনারা হলো একজন চিন্তা করেন যে অবশ্যই এখানে কোনো খারাপ কিছু হচ্ছে তার ছেলের সাথে।
তো ওনাকে তো পরবর্তীতে সজীবকে একজন তান্ত্রিককে দেখানো হয়। তো ওই তান্ত্রিক হলো যখন সজীবকে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আসলে আপনার ছেলে আসলে স্বপ্ন দেখে আসলে কিছু দুষ্ট দিনের মাধ্যমে। তো এর সাথে যে কারেন্ট জিন আছে, সেই কারেন্ট জিনটা আমরা জানি যে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কারেন্ট জিন থাকে। তো এই কারেন্ট জিনটাকে কিছু জিন আপনার হচ্ছে করছে বলতে আয়ত্ত নিয়েছে। তো এই আয়ত্ত নিয়ে সেই খারাপ জিনগুলো দেখা যায় যে এই কারেন্ট জিনের কাছে শুনতে চাইতো যে কিছু কিছু মানুষের বিষয়ে জানতে চাইতো, এই সজীবের কারেন্ট জিনের সাথে যোগাযোগ করে জানতে চাইতো যে আগামীকাল কি ঘটবে, কার সাথে, মানে একটা এলাকার নির্দিষ্ট কারো নাম বলে জিজ্ঞেস করতো যে এর সাথে কি ঘটবে। তো সেই কারেন্ট জিনটা এক প্রকার বাধ্য হয়ে সেই খারাপ জিন, দুষ্ট জিনগুলোকে বলতো যে এই ধরনের ঘটনা ঘটবে, যেহেতু আমরা জানি কারেন্ট জিনগুলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানে। তো সেই কারেন্ট জিন যখন বলে দিত এবং সেই অনুযায়ী সেই জিনগুলো এই সজীবকে স্বপ্ন দেখাতো এবং সেই স্বপ্ন অনুযায়ী তারপরের দিনে কিন্তু সেই ঘটনাগুলো ঘটতো। তো এরপরে ওই কবিরাজ বলে যে আসলে এটা সমাধান করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে ওই কারেন্ট জিনকে সেই দুষ্ট জিনের হাত থেকে রক্ষা করতে হবে, বলতে সেই বের করে আনতে হবে, তাহলে আপনাদের ছেলে আর কখনো এই ধরনের স্বপ্ন দেখবে না এবং এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো রাসেল ভাই, এরপরে ওই কারেন্ট জিন একটা মোটা অঙ্কের টাকা দাবি করে, যেটা ওই সময়ে তাদের পরিবার থেকে এত একটা মোটা অঙ্কের টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো এইভাবে তারা আসলে প্রায় 7 দিন আরও চলে যায়, যেহেতু তারা আসলে ওই কবিরাজকে মোটা অঙ্কের টাকাটা দিতে পারে নাই, তার দাবিকৃত টাকাটা দিতে পারে নাই, যার কারণে দেখা যায় সেই কবিরাজটা কোনো ধরনের সাহায্য করে না। তো তারা আসলে আর একটা অন্য কবিরাজকে দেখায় এবং সেই কবিরাজের সেম কথাই বলে এবং তিনি আগের কবিরাজের থেকে কম টাকায় কাজটা করে দিবেন বলে জানান। এবং রাসেল ভাই, পরবর্তীতে এই সজীবের বাবা তার প্রায় হলো অনেকগুলো ধান, বিশেষ করে তার হলো গরু, ধান এবং ছাগল, মানে এক কথা তাদের হলো চাষাবাদের যে জিনিসগুলো, বিশেষ করে পশু পাখি যেগুলো ছিল, হাঁস মুরগি, সবকিছু বিক্রি করে তারা অনেক ধার দেনা করে ওই তান্ত্রিকের টাকাটা পরিশোধ করে এবং সেই তান্ত্রিক সফলভাবে সেই কারেজিনকে ওই দুষ্ট জিনদের হাত থেকে বের করে নিয়ে আসে। এবং এরপর থেকে রাসেল ভাই ওই তান্ত্রিক কিছু দোয়া দরুদ হলো শিখাই দেয়, বিশেষ করে ওই সজীবকে, এবং তাকে একটা তাবিজও দেয়, যে বলে যে বাসার থেকে বের হওয়ার সময় সে যেন এই দোয়া দরুদগুলো পড়ে এবং এই তাবিজটা যেন সে তার হাতের মধ্যে কবজিতে লাগায়। তো তাহলে আর কখনো সে খারাপ স্বপ্নগুলো দেখবে না এবং তার সাথে কোনো ধরনের ঘটনা ঘটবেও না। তো রাসেল ভাই, সত্যি সত্যি যখন সে আসলে ঘুমানোর আগে এই তার ওই তাদেরকে দেয়া তাবিজটা লাগিয়ে ঘুমাতো, এরপর থেকে অটোমেটিকভাবে সে আসলে ওই খারাপ স্বপ্নগুলো দেখা বন্ধ হয়ে যায় এবং তারপরের দিন যে ঘটনাগুলো ঘটে এগুলো আসলে সে কোথা থেকেও শুনতে পায় না, সেগুলো যেন বন্ধ হয়ে যায়। রাসেল ভাই, এটাই ছিল সজীবের ঘটনা। এটা আমাকে পাঠিয়েছে আরিফ, এটা হচ্ছে কুড়িগ্রাম থেকে। তো আমি চেষ্টা করেছি আরিফের মতো ঘটনাটা শেয়ার করতে। আমি জানি না ঘটনাটা কতটুকু ভালো করে শেয়ার করতে পেরেছি। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।